আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাউন্ড এবং লেখা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবেন। আমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছি, সাউন্ড এবং লেখা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার আছে, আমরা তাহলে একটু আলোচনায় চলে যাই। আমাদের আজকের ক্লাস হচ্ছে গিয়ে সরল ও যৌগিক মুনাফা নিয়ে। মুনাফা, হ্যাঁ, মুনাফা নিয়ে হচ্ছে গিয়ে ক্লাস। মুনাফা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে গিয়ে যৌগিক, বা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি। যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা সুদ দুই রকমের হয়, বা মুনাফা দুই রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে সরল মুনাফা আর একটা হচ্ছে গিয়ে যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা আমরা বলতে পারি, বা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এরকমও বলতে পারি। দুইটা দুই জিনিস। সরল সুদ মনে রাখবেন, এখানে আসল টাকার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। চলুন আমরা একটু ক্লাসে মনোযোগী হই। এখন কিন্তু একটু আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এইখান থেকে একটা প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষায় থাকবেই, মিস নাই, মিস হবে না, একটা প্রশ্ন এখান থেকে থাকবেই। তাহলে আমি যদি ভালোভাবে এই চ্যাপ্টারটা বুঝতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে আমি অন্তত একটা মার্ক যে আমি এখান থেকে তুলে আনতে পারবো, এটা আমি কনফার্ম বলতে পারি। আমরা যেখানে ছিলাম যে সরল ও যৌগিক মুনাফার টপিক আমাদের, আমরা মুনাফা বা সুদ যেটাই বলি না কেন, মুনাফা সুদ একই জিনিস। মুনাফা বা সুদ যেটাই বলি না কেন, এটা দুই প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি বা যৌগিক বলি আমরা। সরল সুদ যেখানে আসল টাকার কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ, নির্দিষ্ট বছর শেষে আপনাকে শুধুমাত্র সুদ বা মুনাফা দিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট বছর শেষে আপনাকে সুদ বা মুনাফা দেওয়া হবে। আর চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা হচ্ছে গিয়ে যেখানে আসল টাকার পরিবর্তন হয়ে যাবে। কিভাবে, সেটা আমরা একটু পরে এক্সাম্পল সহকারে দেখব। আমরা প্রথমে একটু সরল সুদ নিয়ে একটু এক্সাম্পল নিয়ে দেখি। ধরেন আপনি 100 টাকা, আপনি 100 টাকা বিনিয়োগ করলেন। ভাই প্লিজ লেখালেখি কেউ করেন না, এগুলো আপনারা রেকর্ড ক্লাসে এমনিতেও পাবেন, তখন নোট তুলতে পারবেন। আমি যেটা বলি আপনাদের জন্য যেটা ভালো হবে, আপনারা ক্লাসের সময় একটু সুন্দরভাবে মনোযোগ সহকারে আগে বুঝবেন। লেখতে তো আপনি ভাই রেকর্ড ক্লাস দেখাও করতে পারবেন, বরঞ্চ তখন আরো সুন্দর করে নোট করতে পারবেন। কিন্তু ভাই আমি যখন বুঝাবো তখন যদি আপনি না বুঝেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি আর কোশ্চেন করার সুযোগ পাইলেন না। হ্যাঁ, রেকর্ড ক্লাসে গিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, আমার কথা বারবার শুনতে পারবেন, কিন্তু এখন কিন্তু আর আপনি আমাকে বলতে পারবেন না স্যার এটা কেন ওটা কেন। হুম, মনোযোগী হইতে হবে। ঠিক আছে। আর এই ক্লাসে মনে করেন আপনি ভালো মতো মনোযোগ না দিলে, অনেকে আছে রেকর্ড ক্লাস নামমাত্র রেকর্ড ক্লাস দরকার, আপনি ক্লাস করেন কিনা সেটাও আমার সন্দেহ আছে। রেকর্ড ক্লাস দিবে ভাই, সমস্যা নেই, দিবে, সব ক্লাসে দিয়ে দিবে। আপনাদের ক্লাস আমরা আটকে রেখে কি করব? একটু সময় লাগে, এটা আপনাদের একটু সহযোগিতা কাম্য আমাদের। ধরেন 100 টাকা আপনি বিনিয়োগ করছেন 2 বছরের জন্য 10% সুদে। হুম, 10% সুদে। এই ইনফরমেশন দিয়ে আমি সরল মুনাফাটাও বুঝাবো, চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফাটাও বুঝাবো, ভালো মতো বুঝে। 100 টাকা 2 বছরের জন্য আপনি যদি বিনিয়োগ করছেন, তাহলে খেয়াল করেন, প্রথম বছর আমরা সরল সুদ নিয়ে আলোচনা করতেছি। এখন এখন আলোচনা করতেছি সরল সুদ নিয়ে। এক্সাম্পল এইটাই, এই প্রশ্ন এইটাই, এটা দিয়ে সরল সুদটাও বুঝবো, চক্রবৃদ্ধি সুদটাও বুঝবো। দেখেন, প্রথম বছর আপনি তাহলে কি পাবেন? এই যে 100 টাকা আপনি বিনিয়োগ করছেন, 100 এর 10%, 10% হারে যেহেতু আপনাকে সুদ দেওয়া হবে, 10% মানে কি 10/100, 100 কেটে দিলেন, তাহলে আপনার 10 টাকা আপনার কি আসলো? সুদ আসলো। প্রথম বছর শেষে 10 টাকা সুদ আসলো। এবার আসেন দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর আপনি তাহলে যে সুদটা কাউন্ট হবে, এই কাউন্টটা কিসের উপরে হবে?
এই সুদটা কিন্তু ওই যে আপনি 100 টাকা বিনিয়োগ করছেন তার উপরেই হবে, এখানে কিন্তু আসল টাকার কোনো পরিবর্তন হবে না। আমি শুরুতেই বলছি যে সরল সুদে আসল টাকার কোনো আহ, পরিবর্তন হয় না। আমাকে প্লিজ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে শুরুতেই বলছি ভাই, আশপাশের আলোচনা এখানে করেন না, আপনি এখানে ক্লাস সম্পর্কিত আলোচনায় আসেন, ঠিক আছে? আপনি অন্য আলোচনায় যায়েন না ভাই। আপনার রেকর্ড ক্লাস, আপনি রেকর্ড ক্লাস পান নাই, কিভাবে রেকর্ড ক্লাস দেখতে হয়, হ্যাঁ, এইসব কোশ্চেন আমার এখানে করিয়েন না এখন। আর আপনার ক্ষতি হবে ভাই, আমি তো আমার পড়াই চলে যাব, ক্ষতির সম্মুখীন হবেন আপনি। আপনার জন্য ভাই রেকর্ড ক্লাস না দেখতে পারলে, আপনি রেকর্ড ক্লাস কেন দেয় না এগুলোর জন্য অফিস আছে, অফিস কল করবে। এটা আমি আপনাকে অ্যান্সার দিতে পারবো না, কারণ আমি আপনার রেকর্ড ক্লাস আপলোড করি না, আমি আপনাকে পড়াতে আসি। আপনি আমার ক্লাসে মনোযোগী হন, হ্যাঁ, এটা আপনার কাছে অনুরোধ। আমি ক্ষমা প্রার্থনা করতেছি যে আপনি প্লিজ আমাকে সুযোগ দেন পড়ানোর। আমরা এখানে বলছি যে সরল মুনাফায় আসল টাকার কোনো পরিবর্তন হয় না। দেখেন, আমি এই 100 টাকা 2 বছরের জন্য যদি 10% সুদে বিনিয়োগ করি, তাহলে প্রথম বছর শেষে আমি সুদ পাবো কয় টাকা? 10 টাকা। এই যে 100 টাকার উপরে সুদ দেওয়া হবে আমাকে। আবার দ্বিতীয় বছরে গিয়ে ওই যে যেই টাকা আমি বিনিয়োগ করছি 100 টাকা, এর উপরে আবার 10% সুদ দেওয়া হবে আমাকে। কয় টাকা? আবার দিবে 10 টাকা। তো খেয়াল করেন, সরল মুনাফায় আমার আসল টাকা যা ছিল প্রতিবার আমাকে সেই টাকার উপরেই মুনাফা দেওয়া হচ্ছে বা সুদ দেওয়া হইতেছে, এখানে কোনো পরিবর্তন হবে না, আসল টাকা সেটাই থেকে যাবে। আপনি যদি 20 বছরের জন্য বিনিয়োগ করে থাকেন, প্রতি বছর আপনাকে ওই যে 100 টাকা যেটা আপনি বিনিয়োগ করছেন ওইটার উপরেই সুদ ধরে ধরে দেওয়া হবে, এখানে আসল টাকার কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে গিয়ে এই সেম জিনিস, এই যে 100 টাকা 2 বছরের জন্য 10% হারে যদি আপনি চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফায় যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কি হবে? তাহলে আপনাকে প্রথম বছর 100 টাকার 10%-এ যেই সুদটা আসে সেটা আসে হচ্ছে কয় টাকা? 10 টাকা। এই যে 10 টাকা আপনি পাইলেন সুদ হিসেবে, এই সুদ, এই টাকাটা ওই যে আপনার যে আসল ছিল, ভালো মতো শুনেন, প্রথম বছর আপনি 110%-ই সুদ পাবেন। সেম অ্যামাউন্টে বা সেম কোশ্চেনে যদি আপনি চক্রবৃদ্ধি বা যৌগিক বুঝতে চান, তাহলে আপনাকে প্রথম বছর ওই 100 টাকার উপরে 10%-ই সুদ দেওয়া হবে। কিন্তু দ্বিতীয় বছর যখন আপনি সুদ কাউন্ট করতে যাবেন, তখন আপনার আসল কিন্তু আর ওই 100 টাকা থাকবে না। ওই যে আসল, আগের 100 টাকা আসল ইনভেস্ট করছেন আর এই যে 10 টাকা সুদ পাইছেন, এই দুইটা যোগ হয়ে এই 110 টাকা হয়ে যাবে। তখন আপনার আসল এই 110 টাকার উপরে এবার আপনাকে কি দেওয়া হবে? সুদ দেওয়া হবে 10% হারে। ভাই, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছর কিন্তু আপনি 100 টাকার উপরেই সুদ পাইছেন, প্রথম বছরেও 100 টাকার উপরে সুদ পাইছেন, আসল পরিবর্তন হয় নাই। আর চক্রবৃদ্ধিতে প্রথম বছর 100 টাকার উপরে আপনি সুদ পাইছেন, কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে আপনি কিন্তু এই যে আসল পরিবর্তন হয়ে 110 টাকা হয়েছে। এবং 110 টাকা কোথেকে হয়েছে? ওই যে আমার আসল ছিল 100 টাকা আর এখান থেকে সুদ পাইছি 10 টাকা, 100 আর 10 যোগ করে 110 টাকা। এই যে এইখান থেকে আমি পাবো হচ্ছে কয় টাকা? 11 টাকা। আমি হচ্ছে গিয়ে দ্বিতীয় বছরে গিয়ে সুদ পাবো। এই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বা যৌগিক মুনাফার মধ্যে পার্থক্য। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আসল টাকার পরিবর্তন হয় না কোথায়? সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না। চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফায় আসল টাকার কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। প্রথম বছর যে সুদটা পাওয়া যায় সেই সুদটা আবার কি হয়? আসলের সাথে যোগ করে গিয়ে দ্বিতীয় বছরের সুদ হিসেবে কাউন্ট করতে হয়। ওকে, এই যে 100 টাকা আমি ইনভেস্ট করছিলাম, 10 টাকা আমি সুদ পাইছি। চক্রবৃদ্ধি মুনাফা যদি হিসাব করি, তাহলে ওই আসল 100 আর 10 টাকা সুদ মিলে 110 টাকা, দ্বিতীয় বছরে আমার আসল হয়ে যাবে 110 টাকা। কিন্তু সরল মুনাফায় যেটা হয়, সরল মুনাফায় প্রতি বছর যেই টাকা বিনিয়োগ করব সেই টাকার উপরে আমাকে বারবার সুদ দেওয়া হবে, এখানে আসলের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। এই হচ্ছে গিয়ে পার্থক্য। এবার আমরা যদি কোশ্চেনের কথা যদি আমরা বলি, আমরা শুরু করব মূলত সরল সুদ দিয়ে। সরল সুদ দিয়ে আমরা শুরু করব।
চলুন সরল সুদ দিয়ে আমরা যদি শুরু করি, সেক্ষেত্রে সরল সুদের প্রশ্ন সলিউশন করতে হলে চক্রবৃদ্ধিতে সুদের পরিমাণ বেশি হয় না, আপনার আসলে কোশ্চেনটা হয়ই নাই। হ্যাঁ স্যার, তাহলে তো চক্রবৃদ্ধিতে সুদের পরিমাণ বেশি হয় তাই নাকি স্যার? না, চক্রবৃদ্ধিতে সুদের পরিমাণ বেশি হয় এরকম না, চক্রবৃদ্ধিতে মূলত টাকার পরিমাণ বেশি বাড়ে। ঠিক আছে, কারণ ওই যে আপনি যে সুদ পান সেটা আবার আসলের সাথে যুক্ত হয়ে তার উপরে গিয়ে সুদ ধরতে হয়। ঠিক আছে, আচ্ছা, সরল সুদের প্রশ্ন সলিউশনের জন্য আমাদের মূলত আই ইকুয়ালস পি এন আর এই সূত্রটা প্রয়োগ করতে হবে, বা এই সূত্রের উপরে আমরা কি করব, সরল সুদের প্রশ্ন সলিউশন করব। তার আগে আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন যে আই মানে কি। আই মানে হচ্ছে গিয়ে সুদ, ইন্টারেস্ট বলি আমরা ইংরেজিতে, সুদ বা মুনাফা বলা যেতে পারে। পি মানে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, বা আমরা বাংলায় বললে বলবো আসল, অথবা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে মূলধন। এন মানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি সময়, বা আমরা বলতে পারি সময় অথবা বছর, সময় বলতে পারেন বা বছর বলতে পারেন। আর আর মানে হচ্ছে গিয়ে সুদ বা মুনাফার হার, সুদ বা মুনাফার হার। এইখান থেকে আগে দুইটা জিনিস আমরা জেনে নিব। আমি আগে আলাদা করে দিছি যে এইখানে যে আই ইকুয়ালস পি এন আর আমরা লিখলাম সূত্র, এটা হচ্ছে সরল সুদের প্রশ্ন সলিউশনের সূত্র। সরল সুদের প্রশ্ন সলিউশনের সূত্র হচ্ছে গিয়ে আই ইকুয়ালস পি এন আর। এই সূত্রে আমরা সরল সুদের প্রশ্ন সলভ করব। তাহলে আই পি এন আর এরা কারা? আই মানে হচ্ছে গিয়ে সুদ বা মুনাফা, ইংরেজিতে আমরা ইন্টারেস্ট বলি। পি মানে প্রিন্সিপাল, আসল বা মূলধন। এন মানে হচ্ছে সময় বলতে পারি, আর সময়টা সবসময় মনে, বা বছর বলতে পারি। একটা জিনিস মনে রাখবেন, সময়টা সবসময় বছরে কনভার্ট থাকতে হবে, সময় সবসময় বছরে কনভার্ট থাকতে হবে। আর আর মানে হচ্ছে সুদ বা মুনাফার হার, সুদ বা মুনাফার হার। আর এখানে এন আমরা বলছি কি, এন মানে হচ্ছে সময়, যে সময়টা সবসময় বছরে কনভার্ট করে নিতে হবে। বছর যদি বলা থাকে তো ভালো, যদি বছর বলা না থাকে, মাস বলা থাকে, তাহলে আমাকে বছরে কনভার্ট করে নিয়ে পরে প্রশ্ন সলিউশন করতে হবে। আর আমরা এখানে লিখছি আর মানে সুদ বা মুনাফার হার। মনে রাখবেন, সুদ বা মুনাফার হার সবসময় পার্সেন্টেজে দেয়া থাকে, আর পার্সেন্টেজে যেহেতু দেয়া থাকে তাই সবসময় এই আর এর ভ্যালু লেখার সময় নিচে একটা 100 লাগবে। এই যে দেখেন, বার্ষিক সুদের হার কি বলছে, 60 টাকা হলে, তার মানে সুদের হারটা এখানে 7%। 7% মানে কি, আমি 7% মানে বলতে পারি কি 7 বাই কি 100%, থাকার কারণে নিচে একটা 100 আসছে, তাই না? তার মানে এই সুদের হার সবসময় এরকম পার্সেন্ট আকারে থাকবে। আর যেহেতু সুদের হার পার্সেন্ট আকারে থাকে, তাই এই আর এর ভ্যালু লেখার সময় সবসময় নিচে একটা 100 ভাগ আকারে লিখতে হয়। আশা করি সবাই ক্লিয়ার। আমরা একটু প্রশ্ন সলিউশনের দিকে আগাই। দেখেন, শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত? শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে আপনাকে বলা হয়েছে সুদের হার, এই যে আর, এই আর এর ভ্যালু বলা হয়েছে কত পার্সেন্ট? 60% বলা হয়েছে। এতে করে 650 টাকার এই যে আপনার আসল, এই আসল আপনাকে বলা হয়েছে, এই যে পি, পি এর ভ্যালু বলা হয়েছে হচ্ছে কি 650 টাকা। আপনি 650 টাকা বিনিয়োগ করছেন, বার্ষিক সুদের হার বলছে 7%, তার মানে কি 7%, এই যে 7%, তার মানে কি 7/100, বলছিলাম পার্সেন্ট যেহেতু, তাই নিচে সবসময় একটা 100 দিবেন। আর বলা হয়েছে 6 বছরের সুদ কত? 6 বছর, তাহলে এন এর ভ্যালু বলা হয়েছে 6। আপনার কাছে সুদ জানতে চাওয়া হয়েছে, সুদ মানে এই যে এখানের দিকে তাকান, সুদ মানে আপনার কাছে আই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। মনে রাখবেন, এই 4টা জিনিস থেকে যে কোনো একটা জিনিস প্রশ্নে আপনার কাছে জানতে চাওয়া হবে। আই পি এন আর, এখান থেকে যে কোনো একটা জানতে চাইবে, বাকি 3টার ইনফরমেশন প্রশ্ন আপনাকে দিয়ে দিবে। ওকে, এবার আমরা যদি একটু কাটাকাটি করি, 0 আর 0 কেটে দিলাম। ভাই 5 দ্বারা 10কে কাটলে আমি পাবো 2, 5 দ্বারা 65কে কাটলে ভাই আমি পাবো 13, 2 দ্বারা ভাই 6কে কাটলে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে 3, 3 দ্বারা 39, 39 আর যদি 7 গুণ করি তাহলে 273 টাকা। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার 273 টাকা। ওকে, খুবই সহজ সমাধান, আপনি যদি একটু বুঝে বুঝে করতে পারেন। আপনি তখনই পারবেন না যদি আপনি ঠান্ডা মাথায় বুঝে বুঝে এই প্রশ্নের সমাধান না দেখেন, তাহলে আপনি পারবেন না, এবং প্র্যাকটিস যদি বাসায় না করেন। তাই আপনাকে খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারটা বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবেই। আমরা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাই। পরবর্তী প্রশ্নে আমরা আগাই।
শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? আমরা শুরুতেই বলছিলাম সরল সুদের প্রশ্ন সলিউশনের জন্য আমরা I = PNR এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে এখানে আমরা প্রশ্ন পড়ার পর আগে দেখব কি জানতে চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে এটা আমরা আগে দেখবো। যেমন এখানে বলা হয়েছে শতকরা বার্ষিক 15% সুদে, তার মানে এই 15%টা হচ্ছে কার ভ্যালু? আর এর ভ্যালু। তার মানে আমরা লেখার সময় লিখবো হচ্ছে 15 বাই কত? 100। 8,000 টাকা, তার মানে আপনি এখানে ইনভেস্ট করছেন কত টাকা? আসল টাকা ছিল আপনার 8,000। 6 মাসের সুদ, আপনাকে এখানে বলা হয়েছে 6 মাসের সুদ। আমরা জানি যে সময়টা সবসময় বছরে থাকতে হবে। যদি আমাকে মাসেও বলে দিয়ে দেয় তাও তবুও আমাকে বছরে কনভার্ট করতে হবে। আপনাকে এর আগের প্রশ্নটায় বলা হয়েছিল 6 বছর, আপনি সরাসরি এন এর ভ্যালু কি লিখছিলেন? এন এর ভ্যালু লিখছিলেন 6। কিন্তু আপনাকে এইখানে বলা হয়েছে কি? এখানে আপনাকে বলা হয়েছে হচ্ছে কি 6 মাস। আপনি 6 মাস রাখতে পারবেন না, মাস রাখা যাবে না, এটাকে বছরে কনভার্ট করতে হবে। তাই এন এর ভ্যালুটা এখানে মাস রাখা যাবে না, আনতে হবে বছর। আর বছরে আনতে হলে সহজ কাজ, 12 দ্বারা শুধু ভাগ করবেন। 12 দ্বারা আপনি শুধু এখানে ভাগ করবেন। কেন? কারণ এক বছরে 12 মাস, এক বছরে 12 মাস। তাই 6 মাসকে যদি আপনি বছরে কনভার্ট করতে চান তাহলে 12 দ্বারা ভাগ করবেন, অথবা 6 দ্বারা 12কে ভাগ করলে আপনি এখানে পাবেন হাফ। ওকে, হাফ পেয়ে যাবেন। তাহলে আপনি হয় এখানে 6/12 লিখবেন, অথবা লিখবেন কি হাফ। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, মোট কথা সময়টা এন এর ভ্যালু বছরে থাকতে হবে, মাস বললে বছরে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এই 2 0 আর এই 2 0 আমি কেটে দিলাম। 6 দ্বারা 12কে কাটলে পাবো 2, 2 দ্বারা 80কে কাটলে পাবো 40, 40 আর 15 গুণ করলে আমি পাবো হচ্ছে কি 600। তার মানে আমাদের অ্যান্সার 600 টাকা। সুদ হচ্ছে কয় টাকা? 600 টাকা। আপনারা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ফাইন, পরবর্তী প্রশ্নে আসি। একই কোশ্চেন, আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, আমি সলিউশন করে আমাকে অ্যান্সার দেন। 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে। ছয় পার্সেন্ট হারে, তার মানে সুদের হার আর এর ভ্যালু বলা হয়েছে 6%। তার মানে কি লিখবো আমরা? 6/100। 9 মাসে, মাস তো কোনোভাবেই রাখা যাবে না, আমরা বলছি মাস পাইলে আপনি এটাকে অবশ্যই বছরে কনভার্ট করবেন। 9 মাস বলছে, তাহলে আপনি লিখলেন কি বছরে কনভার্ট করার জন্য 9/12। 10,000 টাকা, তার মানে আপনার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 10,000 টাকা। সুদ কত হবে? সুদ বলতে আপনার কাছে প্রশ্নে আয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এই যে আয়ের ভ্যালু বের করবো আমরা, এখানে 100 2টা শূন্য আর 10,000 2টা শূন্য আগে কেটে নিলাম। 6 দ্বারা যদি আমি 12কে কাটি তাহলে পাবো 2, 2 দ্বারা 100কে যদি আমি কাট করি তাহলে পাবো 50, 5 নং 45 আর এই একটা শূন্য, তার মানে অ্যান্সার হচ্ছে 450 টাকা। তাহলে যারা 450 অ্যান্সার করেছেন তাদের সকলের অ্যান্সার কারেক্ট আছে। আশা করা যায় সবাই ক্লিয়ার, দ্রুত কমেন্ট করে জানাবো। পরবর্তী প্রশ্ন আগে, যেহেতু সবাই ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখতেছিলাম যে আয়ের ভ্যালু বের করা শিখতেছিলাম, সুদ নির্ণয় করা, এটা আমরা শিখতেছিলাম সুদ নির্ণয় করা। এখন আমাদের কাছে নতুন টাইপের প্রশ্ন। আমরা বলছিলাম আই, পি, এন, আর, চারটা জিনিস, হয় আই, না হয় পি, না হয় এন, না হয় আর। এই চারটার থেকে যে কোনো একটা প্রশ্নে আপনার কাছে জানতে চাইবে। একটু আগে যে প্রশ্ন 3টা সলভ করছি সেটা ছিল হচ্ছে সুদ নির্ণয় প্রশ্ন। সুদ নির্ণয় করা শিখলাম আমরা। চক্রবৃদ্ধির জন্য আপনাকে বলে দিবে, হ্যাঁ, চক্রবৃদ্ধি প্রশ্ন এটাকে আপনাকে বলেই দিবে যে চক্রবৃদ্ধি মূলধন কত। সরল সুদের ক্ষেত্রে সব ক্ষেত্রে সরল সুদ উল্লেখ থাকে না,
চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন হলে আপনাকে সরাসরি বলেই দিবে চক্রবৃদ্ধি সুদ কত, বা চক্রবৃদ্ধি মূলধন কত, বা চক্রবৃদ্ধিতে, হ্যাঁ, এরকম বলা বলা থাকবে। ঠিক আছে, আসেন আমরা প্রশ্ন খেয়াল করি। শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে আপনার কাছে সুদের হার জানতে চাইছে। সুদের হার জানতে চাওয়া মানে হচ্ছে আপনার কাছে আর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি বলি আই ইকুয়ালস পি এন আর, আমাদের সূত্র, এখান থেকে কোনটা জানতে চাওয়া হয়েছে? আর এর ভ্যালু সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আর সমান সমান কত, এটা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, আর সম্পর্কে জানতে চাইছে কত হার সুদে। তাহলে যেহেতু আর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, এটার মান তো প্রশ্নে দেয়া থাকবে না, এটাই স্বাভাবিক। বাকি কি মান দেওয়া আছে? 450 টাকার, তার মানে আমি ইনভেস্ট করছিলাম 450 টাকা। কত বছরের জন্য? 12 বছরের জন্য। এন এর ভ্যালু 12। সুদ পাইছি কত টাকা? 162। সুদ বলতে হচ্ছে আই, এই আয়ের ভ্যালু 162 বলছে, তার মানে আর জানতে চাওয়া হয়েছে, আর এর ভ্যালু জানি না। কি করব আমি ধরে নিব সুদের হার ছিল আর পার্সেন্ট। সুদের হার ছিল আর পার্সেন্ট। লেখার সময় আমি লিখবো কি? আর বাই 100। আমি বলছি সুদের হার সবসময় পার্সেন্ট আকারে থাকে এবং সবসময় নিচে একটা 100 লিখতে হবে, এটা মনে রাখবেন। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, দুইটা জিরো কাটতে পারি। 5 দ্বারা কাটলে হচ্ছে 2, 5 দ্বারা কাটলে আমরা পাবো হচ্ছে 9, 2 দ্বারা 12কে কাটলে পাবো হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 162 সমান সমান 6 নং 54, তাহলে 54 আর। আমরা এখান থেকে যেটা করতে পারি যে আর কে রেখে দিতে পারি, 162কে 54 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 3। তাহলে অ্যান্সার আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 3%। সুদের হার 3%। এখন এই সুদের হারের অ্যান্সারটা পার্সেন্ট আকারে থাকতে পারে, অথবা আপনার কাছে টাকা আকারেও বলা থাকতে পারে, 3 টাকা। ওকে, যেমন 3% আকারে উত্তর থাকতে পারে, অথবা পার্সেন্ট না থাকলে আপনার কাছে টাকা থাকবে। 3% মানে কি? 3% মানে হচ্ছে 3/100। 3/100, 3% মিনস 3/100। তার মানে কি 100 টাকায় 3 টাকা, 100 টাকায় 3 টাকা। এর জন্য পার্সেন্টও দেওয়া থাকতে পারে, অথবা টাকাও বলা থাকতে পারে। এই যে দেখেন টাকাতে বলা আছে অ্যান্সার, টাকায় না বলে আপনার কাছে এই অ্যান্সারটা দশমিকেও বলা থাকতে পারতো, দশমিকেও বলা থাকতে পারতো। দশমিক মানে হচ্ছে গিয়ে এই যে যেমন দেখেন 3% মানে হচ্ছে গিয়ে 3/100। এবার 3কে 100 দ্বারা ভাগ করলে আপনি 0.03 পাবেন। তার মানে এই অ্যান্সারটা দশমিকে যদি থাকতো তাহলে এরকম আসতো 0.03, এরকম ভাবে থাকতো। ঠিক আছে, তাহলে প্রশ্ন পড়ার পরে আপনাকে বুঝতে হবে প্রশ্ন কি জানতে চাইছে। সুদ, সুদের হার, আসল বা বছর, কোনটা জানতে চাইছে। প্রশ্ন পড়ার পরেই দেখলেন কত হার সুদে, কত হার সুদে, তার মানে বুঝলেন যে সুদের হার জানতে চাইছে। সুদের হারকে আমরা প্রকাশ করছি আর দ্বারা, আর সমান শুরুতেই লিখে দিচ্ছে সুদ বা মুনাফার হার। তার মানে আর এর ভ্যালু জানতে চাইছে। বাকি ইনফরমেশন কি দেওয়া ছিল? আসল টাকা বলা ছিল 450, তার জন্য পি এর ভ্যালু লিখলাম। 12 বছর বলা ছিল, এন এর ভ্যালু লিখলাম 12। আর বলছে সুদ পাইছেন 162 টাকা, এই যে সুদ লিখতে 162। আমরা এখান থেকে 0 আর 0 কেটে দিছি, 5 দ্বারা 10কে কেটে 2 পাইছি, 5 দ্বারা 45কে কেটে 9 পাইছি। 12কে 2 দ্বারা কাট করার কারণে আমি এখানে পাইছি হচ্ছে গিয়ে 6। 6 আর 9 গুণ করলে হয় 54, এই যে 54 আর রেখে দিলাম। 54 গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ, এই 162কে 54 দ্বারা ভাগ করলে 3। তাহলে আর এর ভ্যালু হয় 3% হিসেবে অ্যান্সারে থাকবে, না হয় 3 টাকা আকারে থাকবে, না হয় 0.03 আকারে থাকবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে আগাবো। শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার, একই কোশ্চেন। হ্যাঁ, এই যে দেখেন অ্যান্সার দেখছেন দশমিক আকারে আছে। হ্যাঁ, অ্যান্সার দশমিক আকারে দিচ্ছে, দেখছেন। শতকরা বার্ষিক কত হার সুদে, এই যে আমার সুদের হার জানতে যাচ্ছে, তার মানে আই ইকুয়ালস পিএনআর। সূত্র হচ্ছে আই ইকুয়ালস পিএনআর। তাহলে আপনি এখান থেকে বুঝলেন যে আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, আর এর ভ্যালু আমি জানি না, তাহলে আমি ধরে নিতে পারি আর বাই আর পার্সেন্ট। আর এর ভ্যালু যদি জানতে চায় তাহলে আপনি ধরে নিবেন সেটা কি আর বাই 100। যদি এখানে পার্সেন্ট বলা থাকতো যে 5% হারে, 5% বলা থাকলে আপনি লিখতেন কি 5/100। যেহেতু সুদের হার জানতে চেয়েছে, তাহলে আপনি ধরে নিলেন মনে মনে যে এটা হচ্ছে গিয়ে আর পার্সেন্ট। সুদের হার ছিল আর পার্সেন্ট, আর পার্সেন্টকে ভাঙলে আমি পাই কি r/100। তাই সুদের হার লেখার সময় সবসময় নিচে একটা 100 ভাগ আকারে লিখতে হয়। এবার এখান থেকে আমি
আসল টাকার খেয়াল করি, 750 টাকা আমার বিনিয়োগ ছিল, যেটা আমি বিনিয়োগ করছি 2 বছরের জন্য। এই যে এন এর ভ্যালু পেলাম 2, এবং বিনিয়োগ করে আমি একটা সুদ পাইছি। সবকিছু উল্লেখ করে আছি স্পেসিফিক ভাবে। 750 টাকার 2 বছরের সুদ 210, মানে 750 টাকা আপনি আসল টাকা ইনভেস্ট করছেন, 2 বছরের জন্য করছেন, আর 2 বছরের জন্য ইনভেস্ট করে আপনি সুদ পাইছেন 210 টাকা। তাহলে সুদের হার কত হলো? ভাই আপনি এখানে 0 0 কেটে দেন, 5 দ্বারা কাট করলে পাবেন 2, 5 দ্বারা কাট করলে পাবেন 15, 2 আর 2 কি কাটা, এখান থেকে আপনার থেকে গেল 210, আর এখান থেকে পাইলেন 15 আর। ভাই এখান থেকে আপনি পাবেন হচ্ছে গিয়ে 210, আর 15 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ, 15 এই পাশে গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ। তাহলে 210 কে যদি আমি 15 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 14। তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে কত? 14%। এখন 14% তো উত্তরে নাই, তার 14% কে আমরা লিখতে পারি কি 14 বাই কত? 100। 14 বাই 100 লিখতে পারি। অ্যান্সারটা সুদের হার জানতে চাইছে, তাহলে অ্যান্সার তো 14%। এখন পার্সেন্ট আকারে তো আমাকে অ্যান্সার দেয় নাই, আমাকে অ্যান্সার দেওয়া হয়েছে কি আকারে? আমাকে অ্যান্সার দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে দশমিক আকারে। তো আমি কি করলাম, 14% কে আমি লিখতে পারি 14 বাই 100, যেটাকে আমি ভাগ করলে পাবো 0.14। এরপরে আমি মিরপুরে ক্লাস, আমার আসতে আসতে 12টা। ভাই 210 তো আমি বানাই নিয়ে আসি নাই, আপনি এখানে দেখেন, করতে পারেন তো। 2 বার 3 বার করলে উল্লেখ করছি, খেয়াল করেন না কেন কথা? 210 তো আমরা নিয়ে আসি নাই নিজের থেকে। 210 এখানে স্পষ্ট লেখা আছে যে সুদ পাওয়া যায় 210 টাকা। এই যে সুদ মানে কি? সুদকে প্রকাশ করছে আই দ্বারা, আয়ের ভ্যালু 210। হ্যাঁ, ক্লিয়ার হয়ে থাকলে, লিখে থাকলে ডান লিখতে হবে, দ্রুত লিখতে হবে। দেখেন, বার্ষিক শতকরা কত হার সুদে, আবারও সেই সুদের হারের কোশ্চেন। 275 টাকার আসল টাকা ইনভেস্ট করছেন 275, কয় বছরের জন্য? 4 বছরের জন্য। সুদে আসলে আপনি 407 টাকা পাইছেন। এই কোশ্চেনে পরিবর্তন আসছে একটা। আগের কোশ্চেনটায় আপনাকে সুদ বলা হয়েছিল, কিন্তু এখানে বলা হয়েছে সুদাসুদ। সরল সুদের প্রশ্নে আপনি মান বের করতে হইলে যে সূত্র প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে আই ইকুয়ালস পিএনআর। আপনি প্রশ্নের শুরুতে দেখলেন যে বলা হয়েছে কত হার সুদে, তার মানে আপনার কাছে বুঝলেন সুদের হার জানতে চাওয়া হয়েছে। আর সুদের হার আপনি না জানলে বলছি R% ধরবেন, লেখার সময় লিখবেন R/100, লিখে রাখলেন। কত টাকা আপনি বিনিয়োগ করছিলেন? 275 টাকা আপনি বিনিয়োগ করছিলেন। কয় বছরের জন্য? 4 বছরের জন্য আপনি বিনিয়োগ করছিলেন। এতে করে আপনি সুদ পান নাই, পাইছেন কি সুদাসলে। সুদ বলে নাই আপনাকে, বলছে সুদাসলে 407 টাকা। কিন্তু আসলে আপনার সুদাসল দরকার না, আপনার দরকার কি? শুধু সুদ দরকার, আয়ের ভ্যালু দরকার। আপনি তো পি এর ভ্যালু পাইছেন 275 টাকা, এই যে আসল বছর পাইছেন 4 বছর। সুদের হার আপনি জানেন না, ধরে নিছেন R%, লিখছেন R/100। আরেকটা ইনফরমেশন লাগে, সুদ। সুদ আমাকে প্রশ্নে বলে নাই সরাসরি। তাহলে আমি কি করব? ভাই সুদ আসল বলছে, সুদ আসল বলছে, সুদ আসল বলছে হচ্ছে গিয়ে 407 না, 407 টাকা বলছে। কিন্তু আমার দরকার হচ্ছে গিয়ে কি? সুদ। আমার দরকার সুদ, আমার সুদ আসল দরকার নাই, আমার দরকার সুদ। সুদাসল থেকে তাহলে যদি আমি সুদাসল থেকে যদি আমি আসলটাকে কি করি, সুদাসল থেকে যদি আমি আসলটাকে আমি যদি কি করি, বিয়োগ করি। আসল কত? 275। এটাকে যদি আমি বিয়োগ করে দেই, সুদাসল থেকে যখন আমি আসলটাকে বাদ দিয়ে দিব, তখনই তো আমার সুদটা পেয়ে যাব। খুব কঠিন? খুব কঠিন না। মনে রাখবেন, সুদাসল থেকে সুদ আসল বাদ দিলে সুদ পাওয়া যায়, আর সুদাসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে আসল পেয়ে যাব। সুদাসল থেকে আসল বাদ দিছি, সুদ পেয়ে গেছি। সুদাসল থেকে যদি আমি সুদ বাদ দিই, আসল পেয়ে যাব। যেটা দরকার আপনার, যখন যেটা দরকার, আপনার দরকার সুদ, আপনি আসলটাকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে আমরা এখান থেকে কত পাবো? 2। এখান থেকে পাবো হচ্ছে কত? 3।
আর এখান থেকে পাবো হচ্ছে কি 132 টাকা আমাদের কি আসছে, সুদ আসছে। খেয়াল করেন যে এখানে সমাধান লিখতেছে। এখানে 25 দ্বারা কাট করলে আমি পাবো 4, 25 দ্বারা যদি কাট করি 25 একে 25, 25 একে 25, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 132 সমান সমান 4 আর 4 কেটে দিলাম, থাকলো 11 আর। ভাই 132 কে 11 দ্বারা ভাগ করি, আমরা ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত ভাই, 12 পাবো। তাহলে আর এর ভ্যালু হচ্ছে কত পার্সেন্ট, 12%। এই হলো 12% আমাদের অ্যান্সার। অনেকেই 12% অ্যান্সার করেছে, বা অ্যান্সার কারেক্ট আছে। আমাকে বলেন যে আপনি ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা। থ্যাংক ইউ। সেম একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, ভালো মতো খেয়াল করবেন। আপনারা আগের কোশ্চেনটা বুঝে থাকলে অবশ্যই এই কোশ্চেনটা আপনাদের পারা উচিত। যারা পারবেন তারা প্র্যাকটিস মানে সলিউশনে নেমে পড়েন, সলিউশন করতে থাকেন। ওকে, আর যাদের একটু এখনো বুঝতে সমস্যা আছে তারা আবার খেয়াল করেন, আগের কোশ্চেনটার মতোই কোশ্চেন আমি বুঝাই দিচ্ছি। দেখেন, আই ইকুয়ালস পিএনআর আমরা লিখলাম, সূত্র লিখলাম। প্রশ্ন বলতেছে কি, বার্ষিক শতকরা কত হার সুদে। ভাই কত হার সুদে বলা মানেই সুদের হার জানতে চাওয়া হয়েছে। তার মানে আর এর ভ্যালু জানতে চাইছে। আর এর ভ্যালু আমি যখনই দেখবো জানি না বা দেওয়া নাই, তখন আমি আর পার্সেন্ট কাউন্ট করবো, আর 8% লেখার সময় লিখবো কি আর বাই 100। কত টাকার প্রিন্সিপাল অ্যামাউন্ট বলা হচ্ছে, 425 টাকা। কত বছরের, 3 বছরের। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3। কি পাওয়া যাবে, সুদ আসলে 476 টাকা পাওয়া যাবে। মূলত আমার এখানে দরকার হচ্ছে গিয়ে সুদ, কিন্তু আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে সুদ আসল নিয়ে। সুদ আসল বলতেছে হচ্ছে কত, 476, কিন্তু আমার দরকার তো সুদ। সুদ আসল থেকে যদি আমি সুদ জানতে চাই, তাহলে আমি অবশ্যই যে আসলটা বলা আছে প্রশ্নে সেটাকে আমি বাতিল করে দিব। বাতিল করলে আমি করব কত, 425 টাকা। বিয়োগ যদি করি তাহলে বিয়োগ করলে আমি সুদ পাবো। তাহলে বিয়োগ করলে আমার কত থাকতেছে, এখানে 1, এখানে হচ্ছে 5। তার মানে আমার সুদ হচ্ছে এখানে 51 টাকা। কাটাকাটিতে যদি আমরা আসি, 25 দ্বারা কাট করলে আমি এখান থেকে পাবো 4। 25 দ্বারা যদি আমি কাট করি, 25 একে 25, 25 যদি এখান থেকে চলে যায় তাহলে হচ্ছে গিয়ে এখানে আমরা পাবো হচ্ছে 7, 17, 175 থাকবে। তাহলে 25 সাথে 175। এখন আমি যেটা করতে পারি, খেয়াল করে দেখেন, পাবো হচ্ছে গিয়ে 51 ইকুয়াল, উপরে পাবো হচ্ছে গিয়ে 17 আর 3 গুণ করলে 51, আর এখানে আর ডিভাইডেড বাই থাকতেছে কত, 4। এই যে 51 রেখে দিলাম, এখানে 17 আর 3 গুণ করলে হয় 51, 51 আর নিচে হচ্ছে 4। এবার আমরা যদি আর আর গুণ করি তাহলে আমি পাবো 51 ইন্টু 4, আর এখানে পাবো 51 আর। তাহলে 51 ইন্টু 4 রেখে দিলাম, এই 51 আর এর সাথে গুণ ছিল, এই পাশে চলে আসলে ভাগ। আমি এখান থেকে 51 আর 51 কেটে দিলাম। তাহলে এইখান থেকে আমি যেটা পাবো সেটা পাবো হচ্ছে আর সমান সমান 4%। এই যে অ্যান্সার 4%। লিখিত পরীক্ষায় কিভাবে লিখবো বললে ভালো হয়। এই যে লিখিত পরীক্ষা, এই যে এই নিয়মে লিখিত পরীক্ষা লিখে দিবেন। শুধু লিখবেন কি, এখানে লিখবেন যে আমরা জানি। আপনি কি লিখবেন, সূত্র লেখার আগে আমরা কি লিখতাম, যে আমরা জানি আই ইকুয়ালস কি পিএনআর। এখানে একটা নোট দিবেন যে এখানে সুদ, সুদ আই সমান সমান কত, 51। আপনি দিলেন আসল, হ্যাঁ লিখে নিলেন এখানে সুদ আই সমান সমান 51। আসল কত বলছে, আসল বলছে 425। তারপরে আপনি লেখলেন হচ্ছে গিয়ে বছর বা সময়, লেখলেন হচ্ছে কত বছর, 3 বছর। সুদের হার, সুদের হার এখানে আসল মানে হচ্ছে পি, বছর মানে হচ্ছে লিখলেন এন। সুদের হার আপনি লিখে নিলেন কি, সুদের হার আর সমান সমান, এটা আপনি জানেন না, আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই আপনি লিখবেন নির্ণয়। এই যে একটা সাইড নোট দিয়ে নিবেন, ব্যাস হয়ে গেল। হুম।
তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে যেটা করলাম যে শতকরা কত হার সুদে, বুঝলাম যে সুদের হার জানতে চাইছে, তার মানে আর এর ভ্যালু সম্পর্কে জানতে চাইছে। আর এর ভ্যালু যেহেতু জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা আর এর ভ্যালুটা ধরে নিলাম যে আর পার্সেন্ট, যেহেতু জানি না সুদের হারকে আমরা প্রকাশ করছি আর দ্বারা, তাই ধরে নিলাম যে আর পার্সেন্ট। আর পার্সেন্ট লেখার সময় কি লিখতে বলছি, আর বাই 100। সুদের হার সবসময় পার্সেন্ট আকারে হয়, আর যেগুলো পার্সেন্ট আকারে হয় সেগুলো নিচে একটা 100 ভাগ আকারে লিখতে হয়। এবার বলতেছে 425 টাকা, 425 টাকা হচ্ছে আমার আসল, 3 বছরের জন্য বিনিয়োগ করছি, এন এর ভ্যালু হচ্ছে 3 বছর, সুদ আসলে 476। ভাই আমার এখানে সুদ আসল কোথাও প্রয়োজন নাই, আমার এখানে দরকার সুদ, আই মানে সুদ, আই মানে সুদ, কিন্তু আমাকে দিছে সুদ আসল, আমার তো দরকার সুদ। তাই সুদ আসল থেকে আমি যখন আসল বাদ দিব, তখন আমি গিয়ে পাবো হচ্ছে সুদ। তো সুদ পাইলাম আমি কত, 51 টাকা। এই যে 51 টাকা বসালাম, এরপর এখানে কাটাকাটি করলাম। যে এখান থেকে আমি পেলাম 25 দ্বারা কাট করলে 4, 25 দ্বারা কাট করে পেলাম 17, 17 আর 3 গুণ করলে হয় 51। এই যে 51 আর 51 আর ডিভাইডেড বাই এই যে 4, আর যদি আমি গুণ করি, 4 এর সাথে 51 গুণ লিখে এখানে বসাই দিলাম, আর 51 আর রেখে দিলাম। 51 গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ, 51 51 কাটা, আর সমান সমান 4। ক্লিয়ার কিনা কমেন্ট করবো। পরবর্তী প্রশ্নে আগালাম আমরা। প্রশ্নে আপনাকে বলা হচ্ছে, খুব মনোযোগ সহকারে এই কোশ্চেনটা দেখবেন, দ্বিতীয়বার রিপিট করার সুযোগই নাই, ভালো মতো খেয়াল করবেন। প্রশ্নে বলা হইতেছে, কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা, আর 5 বছরের সুদে আসলে 500 টাকা। ভালো মতো খেয়াল করে নিবেন, আমি কিন্তু বারবার বলতেছি, ভালো মতো খেয়াল করে নিবেন। 5 বছরে সুদে আসলে 500 টাকা, 3 বছরে সুদে আসলে হইছে 460 টাকা। কোশ্চেনটার মিনিং হচ্ছে গিয়ে, একটা নির্দিষ্ট কোশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি 3 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে 3 বছর পরে আপনাকে সুদ আসল মিলে 460 টাকা দিবে। ভালো মতো বুঝেন, একই পরিমাণ টাকা আমি যদি 3 বছরের জন্য ইনভেস্ট করি, তাহলে সুদে আসলে 460 টাকা দেয়। ওই টাকাটাই 3 বছর না করে আমি যদি 5 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে আমাকে 500 টাকা দেয়। আমি কিন্তু ইনভেস্ট করতেছি একই পরিমাণ টাকা, যেই টাকাটা আমি 3 বছরের জন্য বিনিয়োগ করছি, ওই টাকাটা 3 বছরের জন্য না করে যদি আমি 5 বছরের জন্য বিনিয়োগ করতাম, তাহলে আমি 500 টাকা পাইতাম। তাহলে যেহেতু সরল সুদের প্রশ্ন, আমরা শুরুতেই বলছিলাম সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না, সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না। কিন্তু আপনি দেখলে, মানে ভালো মতো খেয়াল করলে দেখবেন, এখানে আসল টাকার একটা পরিবর্তন পাওয়া গেছে। আসল টাকার তো না, এখানে টাকার একটা পরিবর্তন পাওয়া গেছে। ভালো মতো শুনেন আমার কথা, আমরা বলছি সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না, কিন্তু আপনি তাকাইলে দেখবেন যে এক জায়গায় 500 টাকা, এক জায়গায় 460 টাকা লেখা। এখন আপনি বলতে পারেন, স্যার আসল টাকার তো পরিবর্তন হয় না বলতেছেন, কিন্তু এখানে তো টাকার একটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এই টাকার যে পরিবর্তন হয়েছে এটা কি? মূলত 3 বছর এবং 5 বছর, এই দুইটা এই এর মধ্যে যদি আমি তফাৎ করি, তাহলে আমি পাবো হচ্ছে কি 2 বছর। 2 বছরে যে এইখানে আমি যে দেখতেছি বাড়ছে কয় টাকা, 40 টাকা। 5 বছর আর 3 বছর, এই যে এখানে পার্থক্য কিন্তু 2 বছর, আর এখানে টাকার পরিমাণে যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে 40 টাকা। তাহলে এই যে 40 টাকা বাড়ছে, এটা কি বাড়ছে? আসল যদি পরিবর্তন না হয়, তার মানে এখানে সুদ বাড়ছে। তার মানে 2 বছরে আমি সুদ পাইছি কয় টাকা, 40 টাকা। 2 বছরে সুদ পাইছি 40 টাকা। এই যে বাড়তি 40 টাকা এখানে দেখতেছেন, এইটা অ্যাকচুয়ালি সুদ। আপনাকে কিন্তু এখানে সুদে আসলে বলা হয়েছিল অ্যামাউন্ট, সুদে আসলে অ্যামাউন্ট বলা হয়েছে দুইটা জায়গাতেই। এই যে মার্ক করে দিচ্ছি দেখেন, দুইটা জায়গায় আপনাকে সুদে আসলে বলা হয়েছে, আমি এখানে মার্ক করে দিলাম। তাহলে এখানে যে বৃদ্ধি পাইছে,
হ্যাঁ বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে 40 টাকা বৃদ্ধি পাইছে। সেই 40 টাকাটা আসলে আসল না, এটা অ্যাকচুয়ালি 2 বছরের সুদ। 2 বছরের সুদ যদি 40 টাকা হয় তাহলে 1 বছরের সুদ দাঁড়াবে কি 40/2। 1 বছরের সুদ যদি এইটা হয় তাহলে 3 বছরের সুদ দাঁড়াবে কি 40 গুণ 3/2। তার মানে 20 দুগুণে 40, 3 বছর 3 20 কত 60। তার মানে 60 টাকা হচ্ছে কি 3 বছরের সুদ পাওয়া গেছে। 3 বছরে আমরা সুদ পাইলাম কয় টাকা? 3 বছরে আমরা সুদ পাইলাম হচ্ছে গিয়ে 60 টাকা। এখন আপনার কাছে মূলত জানতে চাইছে সুদের হার। সুদের হার সুদের হার বের করতে হলে ভাই আপনার সূত্র প্রয়োগ করতে হবে, আই ইকুয়ালস কি পিএনআর। এই সূত্র তো প্রয়োগ করতেই হবে। সুদের হার যদি বের করতে চান আই ইকুয়ালস পিএনআর, এটা বের করতে হবে না? এটা যদি মান বের করতে চান তাহলে আপনাকে এখান থেকে লাগবে সুদের হার। যেহেতু জানতে চাইছে তাহলে আপনি আর এর ভ্যালু জানেন না, আপনি কি করলেন আর এর ভ্যালু ধরে নিলেন R%, টাকার সময় লিখলেন হচ্ছে R বাই কি 100। এবার আপনার এইখান থেকে আরো 3টা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে এন। এগুলো কি দেওয়া আছে? এগুলো এখনো পর্যন্ত আপনাকে ডিরেক্টলি প্রশ্নে বলেই নাই যে আসল কয় টাকা, সুদ কয় টাকা, বছর কত, এটা আপনাকে ডিরেক্টলি বলে নাই। আপনার এখান থেকে মান বের করে নিতে হবে। আমি কিন্তু আগেই সতর্ক করছি, লেখালেখি বন্ধ করে আমার সমাধানের দিকে তাকান। রেকর্ড ক্লাস দেওয়া হবে, ওইখান থেকে আপনি এটা প্রয়োজনে পরে ভালো করে নোট করবেন। আমি কিন্তু পরবর্তীতে আবার বলবো না, ভালো মতো খেয়াল করেন। আমি বারবার বলতেছি মনোযোগী হতে। হ্যাঁ, আই ইকুয়ালস পিএনআর, এটা হচ্ছে আপনার সূত্র। এই সূত্র প্রয়োগ করে আপনার উত্তর আনতে হবে। যেহেতু প্রশ্নের সুদের হার জানতে চাইছে মানে আর এর ভ্যালু জানতে চাইছে, যেহেতু আর এর ভ্যালু জানি না, বের করতে হবে। তাহলে আমি ধরে নিয়েছি R% মানে R বাই 100 লিখলাম। এবার আমার আরো 3টা ইনফরমেশন প্রশ্ন থেকে লাগবে, আই পি এন। তাহলে আই কত, পি কত, এন কত? তাহলে খেয়াল করেন 3 বছরে সুদ আসলে কত টাকা হয়ে যায়? 460 টাকা হয়। আমার যদি এখান থেকে আসল খুঁজতে হয়, 3 বছরে আমি সুদ পাইছি না, এই যে 3 বছরের সুদ পাইছি না, 3 বছরের সুদ পাইছি কয় টাকা? 3 বছরের সুদ পাইছি কয় টাকা? 60 টাকা। 3 বছরের সুদ আসলে 460 টাকা। সেখান থেকে যদি আমি সুদ যে পাইছি 60 টাকা সেটা বাদ দিয়ে দেই, তাহলে আমার যে 400 টাকা পাওয়া যায় এটা হচ্ছে আমার আসল। এটা আমি বলতে পারি। আমি তো 3 বছরের সুদ বের করছি, 60 টাকা বের করছি না? আর 3 বছরের সুদ আসলে বলছিল 460 টাকা। তো 460 টাকা থেকে যদি আমি 60 টাকা বাদ দিয়ে দেই তাহলে তো আমার আসল চলে আসে 400 টাকা। এবার আমি মান বসাই, আসল 400, বছর 3, সুদ পাইছি আমি 60 টাকা। এই 400-র 2 শূন্য, 100-র 2 শূন্য কেটে দিলাম, থাকতেছে 60 সমান সমান 3 4-এ 12। আর 60কে এবার 12 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি এখান থেকে আর এর ভ্যালু পাবো 5 12 60, তার মানে 5%। অ্যান্সার সুদের হার 5%। ওকে, ক্লিয়ার কিনা কমেন্ট করবো। এটা এইভাবেই করতে হবে। এখন মনে হইতে পারে এটা অনেক বড় কোশ্চেন। ভাই এটা অ্যাকচুয়ালি বড় কোশ্চেন না। এই যে দেখেন 5 বছর আর 3 বছরের যে সুদের পার্থক্যটা, এইখানে যে 40 টাকা আপনি লিখলেন, মানে আমি লিখলাম 5 বছর 3 বছর বাদ দিলে 2 বছর, 2 বছরের সুদ 40 টাকা, 1 বছরে কত, 3 বছরে কত। এইটা তো পরীক্ষার হলে আপনার লেখার দরকার নাই। আমি তো অঙ্ক বোঝানোর জন্য আপনাকে এত করে ডিটেলস করে লিখে বুঝাইছি। আমি তো এখানে দেখলেই বুঝতে পারছি এখানে 3 বছর আর 5 বছরের মধ্যে তফাৎ 2 বছর। এখানে টাকার পার্থক্য 460 আর 500-র মধ্যে পার্থক্য 40 টাকা। 2 বছরে পার্থক্য পাইছি 40 টাকা, তার মানে 2 বছরের সুদ পাওয়া গেছে 40 টাকা। এটা তো ইজিলি বোঝা যাইতেছে। 2 বছরে যদি 40 টাকা হয় তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে পাবো 1 বছরের হিসাব। আমি যদি 3 বছরের হিসাব করতে চাই তাহলে 3 দ্বারা গুণ দিব। এই যে 60 টাকা যেটা আপনারা লম্বা বিবরণ দিয়ে বুঝাইছি, এটা আপনি এক লাইনে শেষ করে দিতে পারেন। তো 60 টাকা যে সুদ বের করছি আপনারা লম্বা করে মনে করেন যে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝায়, এটা অ্যাকচুয়ালি তো এক লাইনের হিসাব। 5 বছর 3 বছরের পার্থক্য 2 বছর প্রশ্ন দেখতে পাইতেছেন না? 500 টাকা 460 টাকার মধ্যে পার্থক্য 40 টাকা, এটাও তো আপনি দেখতে পাইতেছেন। আমার মনে হয় না যে এই অ্যামাউন্টের জন্য আপনারা ক্যালকুলেটর বা আলাদা লেখার প্রয়োজন আছে। আপনি দেখলেই বলতে পারবেন এখানে পার্থক্য 2 বছর, টাকার পার্থক্য 40। সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না,
তাহলে টাকা যে বাড়ছে সুদ হিসেবে বাড়ছে। সুদ হিসেবে কত বাড়ছে? 40 টাকা। তার মানে আমি 2 বছরে 40 টাকা সুদ পাইছি। 40 কে 2 দ্বারা ভাগ করলে আমি পাবো 1 বছরের হিসাব। 40 ভাগ 2, আমার দরকার 3 বছর, আমি 3 দ্বারা গুণ দিলাম, 60 টাকা পাইলাম। এবার ওই যে 460 থেকে আমি কি করলাম, 60 টাকা বাদ দিলাম, তাহলে আমার 400 টাকা আসলো। তাহলে এক লাইন, এই এক লাইন, 2 লাইন, আর এই যে সূত্রের মধ্যে ফেলবেন, অঙ্ক আসলো, শেষ হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম আপনারে? সুন্দর কথা স্যার, বছর তো এখানে 3ও দেওয়া আছে, 5ও দেওয়া আছে, 3 ধরলাম কেন, 5 ধরলাম না কেন? আমি 3 দিয়েও অঙ্ক করতে পারবো, 5 দিয়ে অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 3 দিয়ে করলেও আপনার যে উত্তর আসবে, 5 দিয়ে করলেও অ্যান্সার উঠে আসবে। শুধু আপনি যদি 5 ধরেন, তাহলে এখানে 3 না লিখে আপনি কি লিখবেন, 5 বছর। এখানে আপনি বসাবেন 5 বছর, তাহলে 5 20 কত আসবে? এখানে সুদ 60 টাকা না এসে আসবে হচ্ছে 100 টাকা। আপনি কি করবেন, 5 বছরে সুদ আসলে পায় 500 টাকা, তাহলে আপনি এখানে বসাবেন হচ্ছে কি, এখানে আপনি মান বসাবেন এইভাবে, মান বসাবেন, এখান থেকে আপনি আসল বের করেন। 5 বছরের হিসাব আনতে চলে 5, তাহলে 5 বছর আপনি সুদ পাইছেন 100 টাকা। তাহলে ভাই 500 থেকে 100 বাদ দেন, তাহলে আপনার এই যে আসল চলে আসছে 400, আসল বসান 400 বছর। এখন আপনি 5 দিয়ে যেহেতু হিসাব করছেন, তাহলে 5 দিবেন, আর সুদ হচ্ছে 100, এই 2 0 কেটে দেন, হ্যাঁ। এরপরে থাকতেছে 100 সমান সমান 4 পাশে 20, তাহলে 20 আর, তাহলে 100 রেখে দিলেন, 20 দ্বারা ভাগ করলেন, তাহলে 100 কে 20 দ্বারা ভাগ করলে আপনি পেয়ে গেলেন আর সমান সমান 5% হয়ে গেল। আপনি 3 দিয়ে অঙ্ক করতে পারবেন, 5 দিয়েও করতে পারবেন। ক্লিয়ার কিনা কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। যারা ফ্রন্ট ক্যামেরা অন করে রাখছেন তারা এটা একটু বন্ধ করতে পারবেন না? বন্ধ করেন। আশা করি সবাই ক্লিয়ার। এই 8 নাম্বার প্রশ্ন আর এই 9 নাম্বার প্রশ্নটা একটু ভিন্ন। মানে অন্যান্য কোশ্চেন যেমন আমি সরাসরি I = PN এই সূত্র মধ্যে বসিয়ে আমি সরাসরি উত্তর বের করতেছিলাম, কিন্তু 8 এবং 9 নাম্বার প্রশ্নটা একটু ভিন্ন। ভিন্ন বলতে এইখানে আমাকে যেটা করতে হয়েছে, একটু মান চেঞ্জ করে দিছে, মান চেঞ্জ, কথা চেঞ্জ করে দিছে। এর জন্য আমাকে যেটা করতে হয়েছে, মান বের করে নিয়ে এসে সূত্রে বসাইতে হয়েছে। আবার এইখানে 9 নম্বর কোশ্চেনটাও একটু পরিবর্তন করে দিছে। আমাকে এইখানে যেটা বলা হয়েছে, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। মূলত আমার কাছে প্রশ্নের সুদের হার জানতে চাইছে, ইট মিনস আর এর ভ্যালু সম্পর্কে জানতে চাইছে। আর এর ভ্যালু সম্পর্কে জানতে চাইলে আমি যেটা জানি যে সূত্র অনুযায়ী I = PNR, আর সম্পর্কে জানতে চাইলে আমাকে এই 3টা সূত্র প্রশ্ন দিয়ে দিবে। আই মানে সুদ বা আসল আর হচ্ছে বছর, এই 3টা দিয়ে দিবে। আমি খেয়াল করে দেখলাম যে প্রশ্নে আলাদা আলাদা 2টা অ্যামাউন্টের কথা বলছে, আলাদা আলাদা 2টা বছরের কথা বলছে, কিন্তু সুদের কথাটা আর আলাদা বলে নাই, সুদের কথাটা একত্রে বলছে। ভাই একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, সুদের কথাটা আপনাকে আলাদা বলে নাই, বলছে কি একত্রে বলছে। তাহলে আপনি কি করবেন, একত্রে যখন সুদ বলা থাকবে, এই যে ভালো মতো খেয়াল করতে হবে, একত্রে সুদ যদি বলা থাকে, হ্যাঁ, কি বলা থাকলে, একত্রে সুদ যদি বলা থাকে এবং আপনার কাছে সুদের হারটা জানতে চায়, একদম হুবহু এরকম করেই প্রশ্ন আসবে, শুধু সংখ্যা পরিবর্তন করে আসবে। একত্রে সুদ বলা থাকলে এবং সুদের হার সম্পর্কে জানতে চাইলে তখন আপনি যেটা করবেন, এই একত্রে সুদকে আপনি, এটা সূত্র, হ্যাঁ, শর্টকাটে যদি করতে চান তাহলে এই যে সূত্র, একত্রে সুদ লিখে এটাকে ভাগ করবেন মোট মূলধন দ্বারা, গুণ দিবেন 100। যখন একত্রে সুদ দেয়া থাকবে তখন আপনি সুদের হার বের করতে হলে একত্রে সুদকে ভাগ দিবেন মোট মূলধন দ্বারা এবং গুণ দিবেন 100। তো খেয়াল করেন, একত্রে সুদ আপনাকে বলা হয়েছে হচ্ছে 500, মোট মূলধন কত
মোট মূলধন বলা হয়েছে, কিন্তু শুধু মূলধন না, মোট মূলধন। মূলধন কিন্তু এখানে দুইটা, একটা 500 টাকা আর একটা কি 600 টাকা। তবে 500 টাকা 1 বছরের জন্য ইউজ করা হয় না, 500 টাকা ইউজ করছেন 4 বছরের জন্য, আর এখানে 500 গুণ 4 দিবেন, যোগ 600 টাকা আপনি 1 বছরের জন্য বিনিয়োগ করেন নাই, 600 বিনিয়োগ করছেন 6 বছরের জন্য, তাই এখানে 600 গুণ 5 দিবেন। 600 টাকা বিনিয়োগ করেছেন হচ্ছে 5 বছরের জন্য, এর জন্য 600 গুণ 5 দিবেন। এই গুণ দিলেন ওই যে সূত্রের 100। তাহলে এখান থেকে আমরা কি পাই, এই যে এখানে লিখি দেখেন, উপরে পাচ্ছি হচ্ছে 500, 500 আর 4 গুণ করলে 2000, 600 আর 5 গুণ করলে 3000, 2000 আর 3000 যোগ করলে 5000 হবে। গুণ কত? 100। ভালো মতো খেয়াল করে নিবেন। একত্রে সুদ বলা ছিল ওই যে 500 টাকা নিয়ে এসে বসাইছি, মোট মূলধন বসাইছি। মোট মূলধন খেয়াল করেন, 500 টাকা বিনিয়োগ করছেন, আরেক জায়গায় 600 টাকা বিনিয়োগ করছেন। তবে 500 টাকাটা 1 বছর না, 500 টাকাটা আপনি বিনিয়োগ করছেন 4 বছরের জন্য, এর জন্য 500-র সাথে 4 গুণ হবে। 600 টাকাটাও 1 বছরের জন্য না, 5 বছরের জন্য বিনিয়োগ করছেন, তাই 600-র সাথে 5 গুণ হবে। আর এই যে সূত্রের 100 গুণা করে বসছে, 500 আর 4 গুণ করলে 2000, 600 আর 5 গুণ করলে 3000, 2000 এবং 3000 গুণ করলে হয় 5000। 500/5000 ইন্টু 100, কাটাকাটিটা যদি আমি কন্টিনিউ করি, এই 0 0 কেটে দিতে পারি। 5000-এর 2 0, 100-এর 2 0 কাটলাম, 50-এর একটা শূন্য, 500-এর একটা শূন্য কাটলাম, 5 দ্বারা 50-কে কাটলে 10, তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 10%, সুদের হার 10%। এই যে আপনার খ নাম্বার অ্যান্সার। তাহলে যখন আপনার কাছে আলাদা আলাদা অ্যামাউন্টের একত্রে সুদ বলা থাকবে, আলাদা আলাদা অ্যামাউন্টের একত্রে সুদ বলা থাকবে, হ্যাঁ, তখন আপনাকে যেটা করতে হবে যে এই সূত্র প্রয়োগ করতে হবে। আলাদা আলাদা অ্যামাউন্টের যখন আপনাকে কি একত্রে সুদ দিয়ে দিবে, ওকে, তখন আপনার এইভাবে নিয়মে করতে হবে যে একত্রে সুদ ডিভাইডেড বাই মোট মূলধন ইনটু কি দিবেন, 100 দিয়ে দিবেন। একত্রে সুদ আপনাকে বলে দেওয়া আছে 500, মোট মূলধনটা আপনাকে এই যে এখানে দুইটা, 500 ইনটু 4 আর 600 ইনটু 5, গুণ দিয়ে যোগ করে বসাইলাম, ইনটু 100 দিলাম, চলে আসবে। ওকে, সূত্র ছাড়া যদি আপনি করতে চান বাই আই ইকুয়ালস পিএনআর দ্বারা যদি করেন, আপনি সুদের হার জানেন না, এখানে প্রথম অ্যামাউন্ট ছিল 500, বছর বলছে 4, সুদের হার আপনি জানেন না, ধরেন R%, তাহলে এখান থেকে 500 2 0 100 2 0 কাটেন, তাহলে আপনি পাইলেন কি 20R। প্রথম অংশ থেকে, এই অংশ থেকে ভালো মতো খেয়াল করতে হবে, লেখালেখি করলে চলবে না এখন। এই অংশ থেকে আপনি সুদ পাইছেন 20R, আবার আরেকটা অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করছেন, আবার আই ইকুয়ালস পিএনআর, এখান থেকে পাবেন 600 টাকার 5 বছরের সুদ। সুদের হার আমি জানি না, আবার ধরে নিলাম R%, 600 2 0 100 2 0 কাটা, এখান থেকে আমি পাবো 30R। তাহলে এই সুদটা পেলাম 30R। প্রথম বিনিয়োগ থেকে সুদ পাইছি 20R, দ্বিতীয় বিনিয়োগ থেকে সুদ পাইছি 30R। তাহলে প্রশ্ন মতো আমি যদি বলি 20R যোগ 30R, এই দুইটা মিলে হচ্ছে গিয়ে 500 টাকা। এই যে এই পুরো দুইটা অ্যামাউন্টের যে সুদ, এই সুদ একত্রে 500। তাহলে প্রথম অ্যামাউন্ট থেকে পাইছি 20R, দ্বিতীয় অ্যামাউন্ট থেকে পাইছি 30R, 20 আর 30 যোগ করলে 500, 50R সমান সমান 500, আর রেখে দিলাম, 500-কে 50 দ্বারা ভাগ করলাম, তাহলে আর সমান সমান 10%, শেষ আনসার। সূত্র দিয়ে করতে হলে এভাবে করতে হবে, দ্রুত ডান লিখে দিতে হবে, ক্লিয়ার হয়ে থাকলে ডান লিখে দিতে হবে। পরবর্তী প্রশ্নে আগাই আমরা। আমরা দুই টাইপের কোশ্চেন শিখলাম সরল সুদ থেকে। সরল সুদ থেকে একটা শিখলাম হচ্ছে গিয়ে প্রথমে শিখলাম সুদ নির্ণয়, আর দ্বিতীয়ত গিয়ে শিখলাম সুদের হার নির্ণয়। তার মানে আই এবং আর,
এই দুইটা নির্ণয়ের নিয়ম আমরা অলরেডি শিখছি। এখন আমাদের সামনে যে টাইপের প্রশ্ন রাখা আছে সেটা হচ্ছে গিয়ে সময় সম্পর্কে। এই যে দেখেন কত বছরে বলছে সময় সম্পর্কে প্রশ্ন। খেয়াল করি, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার হচ্ছে 5%। 400 টাকা আপনি কি করছেন, 400 টাকার সুদ কত বছরে 100 টাকা হবে। আপনি 400 টাকা বিনিয়োগ করছেন, এই 400 টাকার সুদটা কত টাকা হবে, 100 টাকা হবে, সেটা কত বছরে হবে, এন সম্পর্কে জানতে চাইছে। তার মানে আই ইকুয়ালস পি এন আর, এই সূত্র প্রয়োগ করি আমরা। আমাকে প্রশ্নে বলা হয়েছে শতকরা বার্ষিক 5%, তার মানে সুদের হার 5%, আমি লিখে নিলাম 5/100। আমাকে বলা হয়েছে আমি ইনভেস্ট করছি কত টাকা, 400 টাকা বিনিয়োগ করছি, এতে করে আমি সুদ পাইছি হচ্ছে 100 টাকা, সেটা কত বছরে পাওয়া যাবে জানতে চাওয়া হয়েছে। তাহলে এন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, এন রেখে দিলাম, যেহেতু এন জানি না রেখে দিলাম। 400 দুইটা শূন্য, 100 দুইটা শূন্য কেটে দিলাম, এখান থেকে পাচ্ছি 100, 4 5 20, 20 এন। 100 কে এবার আমি কি করব, 20 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ, তাহলে 100 কে 20 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি এন সমান সমান কত, 5। তার মানে অ্যান্সার 5 বছর। হ্যাঁ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা ডিসি লিখে দিবেন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হয় আমার। ফাইন। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময়ে 300 টাকার সুদ, 300 টাকা সুদে আসলে 405 টাকা হবে। এই যে দেখেন সুদ আসল এর প্রশ্ন, কিন্তু মানে আপনার কাছে দরকার হচ্ছে গিয়ে সুদ, কিন্তু দেওয়া আছে সুদ আসল। এই প্রশ্ন কিন্তু আমরা আগেও সলিউশন করছি, ওই যে সুদের হারের মধ্যে প্রশ্ন ছিল, তাই না, সুদের হারের মধ্যে সুদ আসল ছিল, আমরা প্রয়োজন ছিল সুদ, আমরা আসল বিয়োগ করে বের করছি। হ্যাঁ, ওই রকম ভাবে কোশ্চেনটা এখানে করা হয়েছে। আই ইকুয়ালস পি এন আর আমরা আগে লিখে নেই, যেহেতু সরল সুদের প্রশ্ন। শতকরা 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার হচ্ছে 5%, আমি লিখলাম 5/100। কত সময়ে, তার মানে এন এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। 300 টাকা, আসল টাকা হচ্ছে 300, সেটা সুদে আসলে হবে হচ্ছে 405। আমার তো সুদ আসল দরকার নাই, আমার তো দরকার হচ্ছে কার ভ্যালু, আই এর ভ্যালু। তাহলে আমি সুদ আসল হচ্ছে 405, সেখান থেকে সুদ হচ্ছে গিয়ে 300 যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 105, এই 105 হচ্ছে গিয়ে কি সুদ। মানে জাস্ট একটু আপনাকে বুঝাইলো, যে একটু পেঁচানোর চেষ্টা করলো, একটু মানে আপনার কাছে দেখা গেল যে পারে না, যে কম বোঝে, তার কাছে এটাই তো অনেক কঠিন। সে তো মানে পাগল হয়ে যাবে সুদ খুঁজতে খুঁজতে, যে সুদ আসল দেওয়া আছে, সুদ তো দেয়া নাই, কেমনে বের করি। হ্যাঁ, তাহলে এইখানে চাইলে সে সরাসরি বলে দিতে পারতো যে 300 টাকার সুদ হবে 105 টাকা, এটা সরাসরি বলতে পারতো, কিন্তু তা না বলে আপনাকে সুদ না বলে আপনাকে সুদ আসল দিছে, আপনাকে একটু খাটনি বেশি করাইলো, যে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে সুদটা বের করাই নিল। এই যে দিলাম 105। এবার এইখান থেকে আমরা ইকুয়েশন করলে এই 20, এই 20 কেটে দিলাম, 105 সমান সমান 3 5 15 এন। এবার 105 রেখে দিলাম, 15 গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ, তাহলে 105 কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে এন সমান সমান আমরা পাবো হচ্ছে 7, তার মানে অ্যান্সার 7 বছর। অনেকেই 7 অ্যান্সার করছেন এবং 7 কারেক্ট অ্যান্সার। বুঝে থাকলে ডিসি লিখে দিব, ডিসি লিখে কনফার্ম করব। সবাই ক্লিয়ার কিনা ভালো মতো কমেন্ট করবেন। একই কোশ্চেন, এটা আপনাদেরকে আমি বাসায় কাজ দিলাম, সেম কোশ্চেন। এই যে সুদ আসলে বলা আছে, দেখেন 450 টাকা আসল, সুদ আসলে 558, তার মানে কি 558 থেকে 450 টাকা বাদ দিলে যে টাকাটা, সেটা হচ্ছে কি সুদ হিসেবে পাওয়া যাবে। হ্যাঁ, একই কোশ্চেন, ঠিক আছে, এটা আপনারা বাসায় কাজ দিলাম, বাসায় করবেন এটা।
আসেন, আমরা তাহলে তিনটা জিনিস শেখা শেষ করলাম। আই, তারপরে হচ্ছে গিয়ে পি, সরি পি তো না, আই, এন, আর, এই তিনটা শিখলাম। আমাদের হাতে আরেকটা জিনিস শেখা বাকি আছে, সেটা হচ্ছে কি পি, আসল টাকা বের করার যে নিয়ম সেটা শেখা বাকি আছে। তার আগে আমরা আরেকটা জিনিস শিখবো। ওকে, শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 8 বছরের সুদে মূল্যে 3 গুণ হবে? এই জাতীয় প্রশ্নের আপনি খাতায় হেডলাইন লেখেন, সুদাসলে টাইপের নামটা একটু লেখেন, সুদাসলে যত গুণ, সুদাসলে যত গুণ, এই টাইপের নামটা একটু আপনি লিখে নেবেন, হ্যাঁ, খাতায়। যত গুণ মানে, যত গুণ মানে হচ্ছে এই যে এখানে দেখেন, সুদে মূলে, সুদে মূলে আর সুদে আসলে একই কথা, সুদে মূলে 3 গুণ। ভাই যত গুণ লিখছে এই কারণে প্রশ্নে কত গুণ বলবে এটা তো আমি জানি না। 2 গুণ হইতে পারে, 3 গুণ হইতে পারে, 10 গুণ হইতে পারে, 25 গুণ হইতে পারে, 100 গুণ হইতে পারে, যা খুশি প্রশ্ন বলতে পারে। এর জন্য আমরা এটা টাইপের নাম দিছি সুদ আসলে যত গুণ। কত গুণ এটা প্রশ্ন বলে দিবে। সুদ আসলে যত গুণ, এইখান থেকে জানতে চাই দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে সুদের হার, আরেকটা হচ্ছে গিয়ে বছর। সুদ আসলে যত গুণ এই জাতীয় প্রশ্নে জানতে চাই হচ্ছে দুইটা জিনিস, সুদের হার, বছর। প্রশ্নে এইখানে আই ইকুয়ালস পি এন আর সূত্র আমরা নিব না, আমরা অন্য সূত্র নিব। প্রশ্নে আপনার কাছে সুদের হার জানতে চাইলে একটা ইনফরমেশন দেয়া থাকবে, সেটা হচ্ছে বছর, আরেকটা ইনফরমেশন দেয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে যত গুণ। এই দুই ইনফরমেশন ছাড়া আর কিছু দিবে না। আবার যখন আপনার কাছে সুদ আসলে যত গুণ এখানে বছর সম্পর্কে জানতে চাইবে, তখন আপনার কাছে সুদের হার দিবে আর যত গুণ এটা বলে দিবে। কি বলছি এটা একটু যদি আমি প্রশ্নের সাথে মিলিয়ে ব্যাখ্যা করি, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আপনার কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সুদের হার সম্পর্কে। যে কোনো মূলধন, যে কোনো মূলধন বুঝেন, মানে আসল টাকাটা যে কোনো অ্যামাউন্ট হইতে পারে, যে কোনো অ্যামাউন্ট, মানে আপনি 1 টাকাও ধরতে পারবেন, 100 টাকাও ধরতে পারবেন, 1000 টাকাও ধরতে পারবেন। প্রশ্ন স্পেসিফিক করে দেয় না যে মূলধন এত টাকাই হইতে হবে। আপনার খুশি, আপনি যত টাকা খুশি ধরেন, যে কোনো মূলধন 8 বছর। আমি আপনাকে বলছিলাম সুদ আসলে যত গুণ এই জাতীয় প্রশ্নে যখন সুদের হার জানতে চাইবে, তখন আপনার কাছে ইনফরমেশন দিবে, একটা হলো গিয়ে বছর, আরেকটা হচ্ছে যত গুণ, এই যে দেখেন 3 গুণ। এছাড়া আর কোনো ইনফরমেশন এখানে নাই। সুদের হার যদি আপনি বের করতে চান, তাহলে আপনি লিখবেন যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড লিখবেন হচ্ছে বছর, গুণ দিবেন 100। আর বছর যদি আপনার কাছে জানতে চায়, তাহলে আপনি দিবেন যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড সুদের হার। যখন বছর জানতে চাইবে তখন প্রশ্নে আপনার কাছে সুদের হারের মান দিয়ে দিবে ইন্টু 100। ওকে, সুদের হার জানতে চাইলে যত গুণ বিয়োগ 1 বাই বছর ইন্টু 100, আর যদি বছর জানতে চায় যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড সুদের হার ইন্টু 100। এই, এরপর আপনি মান বসাবেন। তো ভাই এখানে জানতে চাইছে সুদের হার, আমার মনে হয় দুইটা জিনিস আপনারা লিখছেন বা ছবি তুলে নেন, ডান লিখে দেন, ডান ডান লিখলে আমি বুঝতে পারবো। যদি এই সূত্র দুইটা লেখা হয়ে থাকে ডান লিখেন। আছেন, আমি সুদের হার যেহেতু জানতে চাইছে তাহলে এটা মুছে দিলাম, সুদের হারের মান বের করে দেখাই। যত গুণ, কত গুণ বলছে 3 গুণ, তাহলে আমি 3 মাইনাস 1 লিখলাম। বছর কত বলছে 8 বছর, লিখলাম 8, গুণ কত, গুণ লিখলাম 100। 3 থেকে একবার দিলে 2, 2 বাই 8, গুণ কত 100। 2 দ্বারা 8 কে কাট করলে পাবো কত 4, 4 দ্বারা 100 কে কাট করলে 4 25 100, তার মানে 25, অ্যান্সার কত পার্সেন্ট, 25%। এই চলে আসলো সুদের হার 25%। ক্লিয়ার?
এবার একই কোশ্চেন, সেম কোশ্চেন, সুদের হার জানতে চাওয়া হয়েছে, এটা আপনারা করে নেবেন। সেম কোশ্চেন, শতকরা বার্ষিক কত বার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে। তার মানে যত গুণ হচ্ছে এখানে 3, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই বছর বলা আছে 10, 3 বিয়োগ 1 বাই 10 ইন্টু 100। এটা আপনাদের কাজ দিলাম, করে নেবেন। এবার আসেন, যত গুণ আমরা একটা দেখলাম হচ্ছে গিয়ে সুদের হারে নির্ণয়ের, আর যত গুণ এখন দেখবো হচ্ছে গিয়ে বছর নির্ণয়। হ্যাঁ, বছর। যত গুণের প্রশ্ন, যত গুণ দিয়ে প্রশ্ন আসে দুইটা, একটা সুদের হার যেটা আমরা দেখছি, আরেকটা হচ্ছে গিয়ে এখন দেখবো হচ্ছে কি বছর নির্ণয়। তাহলে আমরা সূত্র বলছিলাম যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই বছর যদি জানতে চায় তাহলে সুদের হার বলে দিবে, গুণ দিয়ে দিব কত 100 দ্বারা। এখান থেকে আমরা যদি প্রশ্নটাকে পড়ি, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, মানে সুদের হার 5%, কত বছরে, প্রশ্নে যে বছর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, যে কোনো আসল তার দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে যত গুণ, যত গুণ মানে কি দ্বিগুণ, যত গুণ বলতে দ্বিগুণ। তাহলে যত গুণ আমি এখানে 2 লিখলাম, বিয়োগ দিলাম 1, সুদের হার বলছে 5, বসাইলাম 5, গুণ দিলাম কত, গুণ দিতে বলছে হচ্ছে গিয়ে 100, দিলাম 100। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 থেকে 1 বাদ দিলে 1, 1/5 গুণ কত 100, 100 কে 5 দ্বারা ভাগ করলে 20, তার মানে অ্যান্সার 20 বছর। আবার ভুলে কেউ পার্সেন্ট লিখে বসে থাকেন না, অ্যান্সার 20 বছর, কারণ এখানে বছর জানতে চাইছে। খুব বেশি কঠিন? কমেন্ট করেন। পারা যাবে? নাম্বার তুলে আসতে পারবো আমরা? ভেরি গুড, চলুন। একই কোশ্চেন, আপনার কাছে বছর নির্ণয় করতে বলছে, এটা আপনাদেরকে আমি কাজ দিলাম, আপনারা এটা বাসায় করবেন। হ্যাঁ, এই এখন পানি পরীক্ষার হলে পাথর, হ্যাঁ এখন আমি সবই বুঝি, পরীক্ষার হলে আমি নিজেকেই চিনতে পাই না, হ্যাঁ এরকম কমেন্টও দেখা যায় মাঝে মধ্যে। এখন আমাকে সবাই ব্রিলিয়ান বলে, পরীক্ষা দেওয়ার পরে আমি নিজেকেই গালি দিয়ে শেষ, মানে শেষ করে ফেলি। হ্যাঁ, গালি আর বাকি থাকে না। এটার একমাত্র কারণ হইতেছে হচ্ছে গিয়ে এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আপনি বাসায় পড়াশোনাটা করেন না। একটু আগে এই যে এইটার আমরা বলছি যত গুণ থেকে 1 বিয়োগ, তাই না? কত গুণ বলছে 2, 2 মাইনাস 1, আর সুদের হার বলছে হচ্ছে 10, তাই না? ইন্টু কত 100। এই 100টা কেমনে আসছে জানেন? আমরা বলছি না সুদের হার মানে নিচে একটা 100 আসবে, বলছি কিনা আমরা? সুদের হার মানে হচ্ছে নিচে একটা কি আসবে, 100 আসবে। তাহলে এই 10-এর নিচে একটা কি আছে, 100 আছে না? 2-এর থেকে 1 যদি আমি বাদ দেই, হুম 2-এর থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে থাকে কত 1। আচ্ছা, তাও যদি বাদ না দেই, আমি যদি এইভাবে বলি 2 মাইনাস 1 ইন্টু 100/10, বলা যায় না? আমি একটু আগে আপনাকে কি লেখাইছিলাম, যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই বছর, গুণ দিবেন 100। প্রশ্ন হচ্ছে এই 100টা কোত্থেকে আসছে, বা এই 10-এর নিচে 100 বসলো না কেন? এটা তো পার্সেন্টেজের হিসাব, সুদের হার, যে এই 10-এর নিচে 100 লিখলাম না কেন ভাই? এই 10-এর নিচের যে 100, এটার এই গুণ অবস্থায় এখানে লিখে দিছি, এর জন্য আর 100 লিখিনি। এটার ব্যাখ্যা যদি চান তাহলে ব্যাপারটা এরকম, এই যে 10/100 যদি আপনি বসাইতেন, এটাকে গুণ অবস্থায় আনলে উল্টায় যেত। হ্যাঁ, তাহলে 0 0 কেটে দেন, 2-এর থেকে 1 বাদ দিলে 1 ইন্টু 10, তার মানে অ্যান্সার কি 10 বছর। সবাই, পরবর্তী প্রশ্নে আগাই আমরা।
সুদের হার শতকরা 5 টাকা হলে কত বছরের সুদ, কত বছরের সুদ, সুদ আসলের কি হয়ে যাবে, 1/5 হবে। এই কোশ্চেন ভালো মতো খেয়াল করে নিব আমরা। সুদের হার শতকরা 5 টাকা হলে, তার মানে এই যে আর এর ভ্যালু এটা আপনাকে বলেই দিছে 5%, তার মানে কি 5/100। কত বছরে, তার মানে আপনার কাছে প্রশ্নে এন সম্পর্কে জানতে চাইছে, কত বছরের সুদ, এখানে একটা কমা হবে, কত বছরের সুদ, সুদ আসলের 1/5 হবে। ভালো মতো শুনেন, এইখানে যে জিনিসটা বলছে কত বছরের সুদ, সুদ আসলের 5/1 হবে, মূলত আপনার কাছে জানতে চাইছে বছর সম্পর্কে। এটা যত গুণের কোশ্চেন না, এটা ভিন্ন কোশ্চেন। আপনার কাছে জানতে চাইছে বছর, বছর মানে হচ্ছে এন এর মান বের করতে হবে। তাহলে আপনার লাগবে কি কি, আই পি আর। প্রশ্ন পড়লেন, পড়ার পরে দেখলেন আর এর ভ্যালু বলে দিছে 5%, লেখলেন 5/100। আর দুইটা ইনফরমেশন লাগে, আই আর পি। কোথাও আসল টাকা এবং সুদ উল্লেখই করে নাই, তবে আপনাকে দিয়ে সুদ এবং আসল নির্ণয় করিয়ে নেওয়ার একটা উপায় তারা বলে দিছে, যে সুদটা কি হবে, সুদ আসলের 5/1 হবে। কার 5/1? সুদ আসলের 5/1। কে? সুদ। এবার সুদ আসল তো আমি জানি না, আমি এখানে লিখতে পারি কি, সুদ আসল, মনে করেন সুদ আসল আপনি ধরলেন কয় টাকা, 100 টাকা। আমি বলতে পারেন অন্য কোনো অ্যামাউন্ট ধরা যাবে কিনা, ভাই আপনি যে কোনো অ্যামাউন্ট ধরতে পারবেন, উল্লেখিত করেন এখানে সুদ আসল কত হবে। আপনি ধরেন 100 টাকা ধরেন, 1000 টাকা ধরেন, মান বড় করলে আপনার কাটাকাটিতে সুবিধা হবে, সরি, বড় করলে অসুবিধা হবে কাটাকাটি করলে, তাই চেষ্টা করবেন মান কম ধরার, ছোট ধরার, 110, হ্যাঁ এরকম। আবার এমন মান ধরবেন যাতে 5 দ্বারা কাটাকাটি যায়। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে যেটা করলাম যে সুদ আসল আমি ধরলাম 100 টাকা, আমি কিন্তু শুধু আসল 100 টাকা বলি নাই, আমি কিন্তু বলছি সুদ আসল, কারণ প্রশ্ন আমাকে বলছে সুদ আসলের 5/1 হবে, আসলের 5/1 হবে বলে নাই, বলছে সুদ আসলের 5/1। আমি সুদ আসল ধরছি 100। এবার সুদ নির্ণয় করব। সুদকে, সুদ কিভাবে পাবো, সুদ হচ্ছে গিয়ে সুদ আসলের 5/1, সুদ আসল যেহেতু 100, এই 100 এর 5/1 হচ্ছে গিয়ে সুদ। তাহলে সুদ হচ্ছে কয় টাকা, 20 টাকা। 100 এর 5/1 20 টাকা হয়, আমি এখানে সুদ ধরলাম 20 টাকা। আমার আরো একটা ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে আসল। আসল যদি আমি জানতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে সুদ আসল ধরছিলাম 100, তার থেকে সুদ পাইলাম হচ্ছে 20, এটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে কি আমি আসল পাবো। এই প্রশ্নে আপনাকে আসল এবং সুদ বলে নাই, ইনফরমেশন দিছে, বের করে নেন। সুদ আসলের 5/1 সুদ ধরেন, সুদ আসল জানি না, ধরছি 100, তাহলে এই সুদ আসলের 5/1 অংশ হচ্ছে সুদ, তাহলে 100 এর 5/1 আসে 20 টাকা, সুদ হচ্ছে 20 টাকা। সুদ আসল 100, সুদ যেহেতু 20, সুদ আসল থেকে সুদ বাদ দিলে পাবো আসল, আসল 80 টাকা। 100 থেকে 20 টাকা বাদ দিয়ে মান বসালাম, 5 20 100, 20 দ্বারা 80 কে কাটলে 4, 20 সমান সমান 4n। তাহলে এবার 20 রেখে দিলাম, 4 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ, তাহলে কাটাকাটি করলে n সমান সমান 5। অ্যান্সার 5 বছর। ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো। ওকে, নেক্সট কোশ্চেনে আগাই আমরা।
সুদ আসল 1100 টাকা এবং সুদ আসলের 8/3 হলে আসল কত? এই কোশ্চেন গুলো আমি একটু আগেই বলছি, সুদ আসলের মান যে কোনো অ্যামাউন্ট ধরতে পারবেন, 100 ধরতে পারবেন, 1 কোটিও ধরতে পারবেন, নো প্রবলেম। ওকে, আচ্ছা এইখানে যেটা বলতেছে আগের কোশ্চেনের রিপ্লাই দিলাম এটা। হ্যাঁ, সুদ আসল 1000 টাকা এবং সুদ আসলের 3/8 হলে আসল কত? এই কোশ্চেনটা রিটেনে আসে, অনেকবার আসছে, অনেকবার। ঠিক আছে, আপনার কাছে প্রশ্ন কি জানতে চাইছে? আসল কত। যেহেতু রিটেনে আসে তাই আমি ওইভাবে করেই করে দিচ্ছি। আপনি লিখবেন, ধরি বা মনে করি আসল x টাকা, বা ক টাকাও লিখতে পারেন আপনি। অতএব সুদটা কেমন? সুদ আসলের 8/3, তার মানে হচ্ছে গিয়ে x এর 3/8। হুম, আমি যেহেতু আসল জানি না তাই আমি আসল ধরে নিলাম x টাকা, বা আপনি চাইলে ক টাকাও ধরতে পারেন। আর এইখান থেকে আপনি সুদ ধরবেন হচ্ছে আসলের 8/3। আসল যেহেতু x ধরছেন তাহলে x এর 8/3। অতএব প্রশ্ন মতে আপনি যেটা বলতে পারেন, আসল x টাকা এবং সুদ আসল হচ্ছে 3x/8। এখান থেকে আমরা 3x/8 লিখতে পারি। এই দুইটা আমি যদি যোগ করি, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ। আসল আর সুদ যোগ করলে আমি পাবো সুদ আসল। সুদ আসল বলা হয়েছে 1100 টাকা। ভালো মতো বুঝে নেন, আসল জানতাম না, এক্স ধরছি। আর সুদ কি হবে? সুদ আসলের 8/3 বলছে, তাহলে এক্স এর 8/3 ধরে নিছি। আসল যেহেতু এক্স, তাহলে এক্স এর 8/3, তার মানে 3x/8। আর যেহেতু সুদ আসল 1100 টাকা, তাহলে আমি বলতে পারি অতএব প্রশ্ন মতে আসল এবং সুদ, এই যে আসল আর এই যে সুদ, এই দুটাকে যোগ করলে পাওয়া যায় সুদ আসল, এটা সমান সমান 100। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি, 8 লসাগু পেলাম, তাহলে 8x প্লাস 3x সমান সমান 1100। এখান থেকে আমি লিখতে পারি কি, যে 8x আর 3x যোগ করলে হয় হচ্ছে গিয়ে বা লিখলাম, হ্যাঁ এরকম চিহ্ন না দিয়ে বা লিখলেন, 11x সমান সমান 1100। আর এই 8 ভাগ আকারে ছিল, এই পাশে চলে আসলে কি হবে? গুণ হবে। এবার 11 গুণ আকারে ছিল, আমি যেটা করতে পারি 1100 ইন্টু 8 ডিভাইডেড বাই 11, কাটাকাটি করলে পাবো 100, বা এক্স সমান সমান কত? 800। লিখিত যদি করেন এই নিয়মে করবেন। আর যদি বলেন স্যার এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য অনেক সহজ। সুদ হচ্ছে গিয়ে আসলের 8/3, তার মানে আপনি সুদ ধরবেন 3, আসল ধরবেন 8। হ্যাঁ, আসল ধরলেন আপনি 8 ভাগ, আর সুদ ধরলেন আপনি হচ্ছে 3 ভাগ, টোটাল 11 ভাগ। 11 ভাগ মানেই হচ্ছে কয় টাকা? 1100 টাকা। এই যে আমি এই যে ভগ্নাংশ দেওয়া আছে এইখান থেকেই সুদ আর আসল ধরে নিছি। ভাই সুদ হচ্ছে গিয়ে আসলের 8/3, তো তাহলে এই 3 ভাগ হচ্ছে সুদের, আর এই 8 ভাগ হচ্ছে গিয়ে আসলের। তাহলে আসল 8 ভাগ, সুদ 3 ভাগ, মিলে 11 ভাগ। 11 ভাগ মানেই হচ্ছে 1100 টাকা। একদম হিসাব সহজ। আপনি এই অংশটুকু কিন্তু লেখারও প্রয়োজন নাই, যে আপনি আসল 8 ভাগ আর সুদ 3 ভাগ এটা কি লিখে যোগ করে 11 ভাগ তারপরে এমসিকিউর প্রশ্ন সলিউশন করতে হবে? 8 আর 3 যোগ করলে 11 হয়, এটা তো আপনার লেখারও প্রয়োজন নাই। আসল আর সুদ যোগ করলে সুদ আসল হয়, সুদ আসল 1100 টাকা দেওয়া আছে, এটাও লেখার প্রয়োজন নাই। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে আপনার কাছে আসল জানতে চাইছে, টোটাল হচ্ছে 11 ভাগ, এর মধ্যে আসল হচ্ছে গিয়ে 8 ভাগ। ভালো মতো বুঝে নেন, টোটাল 11 ভাগ, এই যে সুদ আসল 11 ভাগ, এর মধ্যে আসল 8 ভাগ, ইন্টু এই 1100 বসায় দেন। 1100 কে 11 দ্বারা ভাগ করলে 100, 100 আর 8 গুণ করলে 800। এই যে উত্তর হয়ে গেল। এক লাইনের সমাধান এমসিকিউর জন্য। এটা শুধু লিখে দিলাম, রিটেনে আসে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রিটেনের জন্য। তাই একটু রিটেনও দিলাম, এমসিকিউ দিল ওইভাবে। বুঝে থাকলে ডান লিখতে হবে, তার জিসি লিখতে হবে তাড়াতাড়ি।
এই যে খেয়াল করেন, বার্ষিক 15% মুনাফায় যে কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? প্রশ্ন কি জানতে চাইছে? আসল। তাহলে আমরা তিনটা টাইপ শিখছিলাম, আই, এন, আর, তিনটা টাইপ শিখছি। মানে সুদ নির্ণয় করা, বছর নির্ণয় করা, সুদের হার নির্ণয় করা শিখছি। এখনো যেটা শেখা হয়নি সেটা হচ্ছে আসল। ওই যে সূত্র আই ইকুয়ালস পি এন আর, যেটা সরল সুদের সূত্র, এখান থেকে কি বের করতে হবে? আসল। তার মানে আমাকে এখন পি এর ভ্যালু বের করতে হবে। পি এর ভ্যালু যেহেতু আমি জানি না, ওকে ওর মতো রেখে দিই। বাকি ইনফরমেশন কি বলছে প্রশ্নে? বার্ষিক 15% মুনাফায়, তার মানে সুদের হার হচ্ছে 15%। লেখার সময় আমি লিখবো 15/100। কোনো মূলধন, কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর, তার মানে সময় দেওয়া হয়েছে 1, 1680 টাকা মুনাফা দেওয়া হলো। 1680 টাকা মুনাফা মানে হচ্ছে গিয়ে সুদ। তাহলে সুদ বলতেছে 1680। ইকুয়েশন করেন, অ্যান্সার চলে আসবে। ভাই 1680 রেখে দেন। এই যে 100, এই যে 100 দেখতেছেন, এই 100 ভাগাকারে আছে, সমান সমানের এই পাশে চলে আসলে গুণ হবে। 15 উপরে গুণাকারে আছে, এই পাশে যদি নিয়ে আসেন তাহলে ভাগ হবে, সমান সমান পি। কাটাকাটি করে 5 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 20, 3 দ্বারা কাট করলে 3 5 15, 3 6 18, 0। তাহলে এখান থেকে আমরা পাবো পি সমান সমান 11,200 টাকা ছিল আসল। হ্যাঁ, অ্যান্সার, অ্যান্সার পি সমান সমান 11,200। ওকে, $560 আর 20 গুণ করলাম, 11,200 টাকা আমাদের অ্যান্সার। সিম্পল জিনিস ভাই। প্র্যাকটিস, প্র্যাকটিস করবেন তা আপনি সরকারি চাকরি পাবেন, ভালো করবেন। এক্সের মনে করেন আপনার কি হবে? চাকরি হইতেই থাকবে, ফ্রিলি টিকতেই থাকবেন। আর যদি তা না করেন তাহলে ভাই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, বুঝছেন? চলেন পরবর্তী প্রশ্নে আগাই। বলতেছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত টাকার, ওই যে আসল জানতে চাইছে। হ্যাঁ, কি জানতে চাওয়া হয়েছে? আসল, আসল জানতে চাইছে, তার মানে পি এর ভ্যালু জানতে চাইছে। 20 বছরের সুদ, এটা সুদ হবে না, এটা সুদ হবে না ভাই, এটা কারেকশন হবে, এটা সুদ আসলে, সুদ আসলে 50,000 টাকা হবে। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত টাকার 20 বছরে, 20 বছরের সুদ আসলে 50,000 টাকা হবে। প্রশ্নে মূলত আসল জানতে চাইছে। তফাৎটা হইতেছে গিয়ে এইখানে সুদ বলে নাই, বলছে সুদ আসল। আপনি যদি আই ইকুয়ালস পি এন আর এই সূত্রে মান নির্ণয় করতে চান, তাহলে যেটা করতে হবে, পি এর ভ্যালু জানতে চাইছে, ওকে রেখে দেন। বছর বলছে কত? 20 বছর, লিখে রাখেন। 5%, তার মানে কি 5/100। এখন আপনার লাগবে সুদ। আপনি তো আসল জানেন না, সুদ কেমনে বের করবেন? ভালো কথা, আপনি সুদ আসল জানেন, সুদ আসল জানেন, কিন্তু আপনি তো আসল জানেন না। সুদ আসল থেকে আসল বাদ দিলে আপনি সুদ পাইতেন। আপনার তো এখন সুদটাকে বসাইতে হবে মান, নাকি? এখন আপনি সুদ আসল জানেন কিন্তু আসল তো জানেন না, যে কারণে আপনি সুদ বসাইতে পারতেছেন না। হুম, তাহলে আপনি কি করবেন? সুদ কি করবেন? দেখেন, সুদ আসল বলতেছে হচ্ছে কত? 50,000। সুদ আসল কত? সুদ আসলে 50,000। এইখান থেকে আসল, আসল তো আমি জানি না, আসল যেহেতু জানি না, আমি ধরছি কত? আসল ধরছি হচ্ছে পি। আসল যেহেতু জানি না, এর মান বের করতে পেতে ওকে ধরছে পি। তার মানে সুদ আসল থেকে এই আসল পি, এটা যদি বাদ দিয়ে দিই, সুদ আসল থেকে যখন আমি আসল টাকা বাদ দিব, আসল যেহেতু জানি না তাই পি ধরে রাখছি, তাহলে সুদ আসল থেকে আসলকে বাদ দিলে যে মানটা আমি পাবো সেটাই হচ্ছে গিয়ে কি? সুদ।
তাহলে সুদটা আমি আসলে ধরলাম কি কিভাবে, এই যে 50,000, আচ্ছা একটু বুঝে নিয়েন, সংখ্যার পাশাপাশি বসা দিতে হচ্ছে 50,000 মাইনাস পি। ওকে, এই হইল গিয়ে আমার সুদ। সুদাসল 50,000, তার থেকে আসল বাদ দিলাম। আসল কোত্থেকে বাদ দিলাম? আসল জানি না, আসল তো পি ধরছি, কি বাদ দিলাম। তাহলে এখন এখান থেকে কি করতে পারি? 5 20 100, 5 5 কাটা, তাহলে কি থাকতেছে এখানে? 50,000 মাইনাস পি ইকুয়াল পি থেকে যাচ্ছে। 50,000 রেখে দিলাম, মাইনাস পি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস পি। এইখান থেকে আমি পাবো 50,000 সমান সমান 2p। যেহেতু এই দুই গুণাকারে আছে, এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে 50,000 ভাগ 2 সমান সমান হচ্ছে গিয়ে পি। 50,000কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 25,000। অ্যান্সার 25,000। বুঝছেন কিনা কমেন্ট করেন। তাহলে এইখান থেকে সুদ আসল দেওয়া আছে এবং আসল জানতে চাওয়া হয়েছে, কিন্তু আমাকে সুদ ধরতে হইলে সুদাসল যেটা দেওয়া আছে সেখান থেকে আসল হিসেবে পি ধরে নেবেন, কারণ আসল টাকার কোনো মান দেওয়া নাই। ঠিক আছে, সুদ নির্ণয় করতে হলে ওই সুদাসল থেকে পি বাদ দিয়ে দিন। আশা করি সবাই ক্লিয়ার। সুদের হার 5% থেকে 15% থেকে কমে 13% হওয়ায় এক ব্যক্তির 6 বছরের সুদ 84 টাকা কমে গেল, তার মূলধন কত? ভাই আসল টাকা জানতে চেয়েছে, মূলধন জানতে চাওয়া হয়েছে, তার মানে আই ইকুয়ালস পি এন আর। আই ইকুয়ালস পি এন আর। আসল জানতে চাইছে, মূলধন জানতে চাওয়া মানে পি এর ভ্যালু জানতে চাইছে, রেখে দিলাম। বছর কত বলছে? 6 বছর। সুদ কত কমে গেছে? 84 টাকা কমে গেছে, ওই যে লেখাই আছে 6 বছরের সুদ 84 টাকা কমে গেল। তাহলে বছর পাইছি 6, সুদ পাইছি 84। সুদের হার কত? ভাই সুদের হারটা 15%ও না, সুদের হারটা 13%ও না, মূলত এখানে 15% থেকে কমে সেটা হয়ে গেছে যেহেতু 13%, তাহলে এখানে 2% কমছে। আর এই 2% কমার কারণে 6 বছরে 84 টাকা কমছে। তাহলে এখানে সুদের হার আপনি 15%ও ধরবেন না, 13%ও ধরবেন না, কত পার্সেন্ট কমছে ওইটাকে সুদের হার ধরবেন, কারণ এইখানে 84 টাকা কমে গেছে। ওকে, কমছে 2%, তার মানে 2/100। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2 দ্বারা 100কে কাটলে আমরা পাবো হচ্ছে গিয়ে 50। 25 দুগুণে 50, 3 দুগুণে 6, তাহলে এখান থেকে আমি 84 ইন্টু এই যে 25, আর এখান থেকে পাবো 3p। 84 ইন্টু 25, 3 গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগ, সমান সমান পি। 3 দ্বারা যদি কাট করি 3 দুগুণে 6, 3 8 24, এই তো 3 দুগুণে 6, 3 8 24, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 25 20 হচ্ছে 500 আর হচ্ছে 200, হ্যাঁ তাহলে আসতেছে 700। এই যে অ্যান্সার 700 টাকা। সেম জিনিস, এক সূত্রের উপরে দেখলেন পুরো সরল সুদের প্রশ্ন আপনি এক সূত্রের উপর সমাধান করতে পারলেন, মাঝখানে শুধু আপনি যত গুণের একটা দুইটা সূত্র পাইছেন আর একত্র সুদের একটা সূত্র পাইছেন। ম্যাক্সিমাম কোশ্চেন আপনি এক সূত্রের উপরেই কি করতে পারলেন? সমাধান করতে পারলেন। এখন এগুলো আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনি এগুলো ভালো করতে পারবেন না। হ্যাঁ, চলেন পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। সুদাসল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এরপরে চক্রবৃদ্ধি আছে, আসেন সুদাসল সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরের সুদ আসল কত? আপনার কাছে সুদ আসল জানতে চাওয়া হয়েছে। আসল আপনি জানেন যে আসল হইতেছে 120, আসল 120 টাকা। আর আপনার কাছে প্রশ্ন জানতে চাইছে হচ্ছে গিয়ে সুদ আসল। আসলের সাথে যখন আপনি সুদটাকে এনে যোগ দিবেন তখন গিয়ে আপনি সুদ আসল পাবেন, তাই না? আসলের সাথে যখন আপনি সুদ এনে যোগ দিবেন তখন গিয়ে আপনি সুদ আসল পাবেন। তার মানে আপনার আসল তো প্রশ্নে দেওয়াই আছে, জানেনই, সুদটাকে নির্ণয় করতে হবে। সুদ নির্ণয় করতে হলে আপনি কি করবেন? I ইকুয়ালস PNR। এবার আসেন বার্ষিক 5 টাকা হার সুদে, সুদের হার 5%, তার মানে আমি লিখলাম 5/100। 120 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আসল টাকা 120 বসালাম। বছর বলছে কত? 3 বছর। এই তিনটা ইনফরমেশন দিয়ে আমি যেটা পাবো 5 20 100, 20 দ্বারা 120 কে কাটলে 6, 3 6 18। 5 20 100, 20 দ্বারা 120 কে কাটলে 6, 3 6 18। কি পাইলাম? আই পাইলাম। আই মানেই হচ্ছে গিয়ে সুদ। সুদ পাইলাম 18 টাকা। 100 টাকা আসল, সুদ 18 টাকা, যোগ করলে 138 টাকা। এই 138 টাকা হচ্ছে আমাদের সুদ আসল। ক্লিয়ার সবাই? এবার আমরা আসি হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মুনাফায়। চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফার থেকে আপনার দুই জাতীয় প্রশ্ন জানতে চাইবে, হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা। এই দুইটা জিনিস জানতে চাইবে। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে যদি জানতে চায় তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r/100 পাওয়ার হচ্ছে গিয়ে এন। সি সমান সমান এই সূত্র প্রয়োগ করে আপনাকে ক্লাস কি প্রশ্ন সমাধান করতে হবে। টপিকের বাইরের কথাবার্তা যারা মেসেজ করতেছেন তারা কি কাজটা ভালো করতেছেন? আপনাদেরকে বলছিলাম ধৈর্য ধরে একটু ক্লাসটা করেন। ক্লাস বাদ দিয়ে ফাজলামো করতেছেন। আপনার ক্ষতি আপনি নিজেই করেন, যেটা আপনি টের পান না, বুঝছেন? চক্রবৃদ্ধি মূলধনের কথা বলতেছিলাম। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস জানতে চাই প্রশ্নে, একটা চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে যদি আপনার মান বের করতে হয় তাহলে আপনাকে এই সূত্র প্রয়োগ করতে হবে, সি সমান সমান পি ইন্টু 1+r/100 পাওয়ার এন। সি বলতে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি বা যৌগিক যে মুনাফা, সেটাকে ইংরেজিতে আমরা কম্পাউন্ড বলে থাকি, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, তো যেটাকে সংক্ষেপে সি বলা হয়। পি মানে প্রিন্সিপাল, এটা আমরা আগেই পড়ে আসছি। আর মানে হচ্ছে রেট, পার্সেন্ট মানে সুদের হার। আর এন মানে হচ্ছে গিয়ে বছর বা সময়, আমরা আগেই পড়ে আসছি। এখানে প্রশ্ন যেটা বলতেছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন জানতে চেয়েছে, মূলধন জানার সূত্র এটা।
এই কোশ্চেন থেকে আমি চক্রবৃদ্ধি মূলধনও বের করব, এই প্রশ্ন থেকে আমি চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করব। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন, তাহলে সি এর মান বের করতে হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রশ্নে কত বলা হচ্ছে যে আপনি 8,000 টাকা বিনিয়োগ করছেন, তাহলে পি এর ভ্যালু আমি লিখে নিলাম 8,000। 1 প্লাস সুদের হার আপনাকে বলা হয়েছে 10%, তাহলে আপনি এখানে আর এর ভ্যালু ধরেন 10 ডিভাইডেড বাই কত 100। বছর বলছে আপনাকে 3, তাহলে আপনি এখানে উপরে পাওয়ার বসালেন 3। ভালো মতো বুঝে নেন, দ্বিতীয়বার বলার সুযোগ নাই, বলবো না। 0 0 কেটে দিলাম, মান বসাইছি শুধু ভাই, সূত্র মুখস্থ তো আপনাকে রাখতেই হবে, সূত্র অনুযায়ী প্রশ্ন সলভ করবেন। মান বসাইছি, পি এর ভ্যালু আসল টাকা এখানে 8,000, আর এর ভ্যালু সুদের হার 10%, বছর বলছে 3, সব বসাই দিছি, কাটাকাটি করব। 8,000 টাকা রেখে দিলাম, লসাগু করলে এখান থেকে আমি পাবো হচ্ছে 10, যেহেতু এই 0 আর এই 0 কেটে গেছে, তার মানে নিচে আছে 10, লসাগু করলে 10 পাবো, 10 এর সাথে 1 গুণ করলে 10, 10 10 কাটা চলে গেলে থাকবে 1, পাওয়ার হচ্ছে এখানে কি 3। এরপরে এইখানে 8,000, এইখানে আমি পাবো 10 আর 1 যোগ করলে 11, 11/10, আর উপরে পাওয়ার দিলাম 3। আমি এইখানে লিখে দিলাম 8,000 11/10 তার উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 11/10 তার উপরে পাওয়ার 3 মানে হচ্ছে এটা 3 বার গুণ করব। তাহলে 11/10 ইন্টু 11/10 ইন্টু লিখলাম 11/10, 3 বার লেখা যাবে। কিউব মানে কি 3 বার গুণ করতে হয়, তাই না? এবার 10-এর একটা শূন্য, 8,000-এর একটা শূন্য কাটা, এই 10-এর একটা শূন্য, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থেকে পাবো হচ্ছে আর এর ভ্যালু নিচে 100 হবে না? এই যে আর পার্সেন্ট কিন্তু একবারে লিখে দিছি ভাই, আর বাই 100। আর পার্সেন্ট না লিখে আমি এখানে 1 প্লাস আর পার্সেন্ট না লিখে একবারে লিখে দিছি যে 1 প্লাস আর বাই কত 100। যেখানে ছিলাম যে এইখানে কাটাকাটি করলাম, জিরো গুলো বাদ দিয়ে দিলাম। এবার এখানে থাকতেছে 11, আর 11 গুণ করলে হয় 121, আর একটা 11 যদি গুণ করি তাহলে পাবো 1331। তার সাথে যদি আমরা 8 গুণ করি, 8 1 8, 3 8 24 4, হাতে থাকে 2, 3 8 24 আর 2 26, হাতে 2, 8 1 8 আর 2 10, 10,648। এই যে এইখানে একটু কারেকশন হবে, খ নাম্বার অপশনে টাইপিং মিস্টেক আছে, 10,648। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। যদি চক্রবৃদ্ধি মূলধন জানতে চাই তাহলে অ্যান্সার 10,648। যদি চক্রবৃদ্ধি মুনাফা জানতে চাই, যদি আপনার কাছে চক্রবৃদ্ধি মুনাফাটা জানতে চাই, চক্রবৃদ্ধি মুনাফা যদি জানতে চাই, তাহলে আপনি যেটা করবেন, এই যে মূলধন আসছে না, মূলধন আসছে কত 10,648, 10,648, এটা হচ্ছে আসছে চক্রবৃদ্ধি মূলধন। এইখান থেকে এই যে মূলধন যেটা 8,000 মানে আসল টাকা, এটা বাদ দিয়ে দিবেন। বাদ দিলে থাকতেছে কত? হ্যাঁ, 2,648, 2,648, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মূলধন নির্ণয় করে তার থেকে, মূলধন নির্ণয় করে তার থেকে আসল টাকাটা বের করে দিলে, এই যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করছি 10,648, তার থেকে আসল টাকা ছিল 8,000, বাদ দিয়ে দিয়েছি, চলে আসছে চক্রবৃদ্ধি কি মুনাফা। তাহলে কাজ কি? সূত্রে মান প্রয়োগ করা। প্রিন্সিপাল অ্যামাউন্ট 8,000, সুদের হার 10%, এই যে আর এর ভ্যালু লিখছি 10/100, 1 প্লাস 10/100, বছর বলছে 3, এই যে 3 বসাইছি, এই 0 কেটে দিছি, থাকতেছে 10, লসাগু করলে 10 হবে, 10 এর সাথে 1 গুণ করলে 10 আসবে, 10 আর 10 কাটা চলে গেলে থাকতেছে 1, 10 আর 1 যোগ করলে 11, 11/10, পাওয়ার আছে 3। 8,000 টাকা তার মতোই রেখে দিলাম। 11/10 কিউব, যেহেতু কিউব মানে 3 বার গুণ করব, তাহলে 11/10, 11/10, 11/10, 3 বার গুণ অবস্থায় লিখলাম। সকল জিরো গুলোকে আমি কি করলাম, কেটে দিলাম। 11 11 11, 3টা 11 গুণ করলে পাই 1331, 1331 এর সাথে 8 গুণ করলাম, পেলাম 10,648। মূলধন যেহেতু জানতে চাইছে, তাহলে অ্যান্সার 10,648। মুনাফা জানতে চাইলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ করে দিব। মানে মুনাফা জানতে চাইলে যেটা করতে হয়, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে, এই খেয়াল করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে তার থেকে আসল টাকাটা বা মূলধনটা বাদ দিয়ে দিলেই চক্রবৃদ্ধি মুনাফা আসবে। চক্রবৃদ্ধি মূলধন 10,648, আর আসল টাকা ছিল 8,000, বিয়োগ করে দিচ্ছি 2,648 আসছে। আমরা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো।
এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? তার মানে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে জানতে চাইছে। সুদসহ জানতে চাওয়া আর চক্রবৃদ্ধি মূলধন জানতে চাওয়া একই জিনিস। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি প্লাস 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে কি এন। একই জিনিস, সেম কোশ্চেন। হ্যাঁ, চক্রবৃদ্ধি আসল টাকা চক্রবৃদ্ধি মূলধন জানতে চাইছে, আসল টাকা বলছে 600, 1 প্লাস সুদের হার বলছে 10%, তাহলে 10 ডিভাইডেড বাই 100, পাওয়ার বলছে হচ্ছে মানে পাওয়ার মানে বছর, বছর বলছে দ্বিতীয় বছর শেষে, তার মানে পাওয়ার 2। 0 আর 0 কেটে দিই, 600 লসাগু করলে 10, 10 একে 10, 10 10 কাটা চলে গেলে 1, তার মানে এখান থেকে পাচ্ছি 611/10 স্কয়ার। এই পাশে লিখে দিলাম 600, আর এখানে স্কয়ার যেহেতু তার মানে 11/10, 11/10 দুইবার বসবে। এই 2 0 আর 600 2 0 আমি কেটে দিলাম, কেটে দিলে 11 11 121 আর 6 726, তার মানে অ্যান্সার 726 টাকা সুদসহ। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই যে অ্যান্সার বের করলাম এটা হচ্ছে সুদসহ বলতে পারি অথবা চক্রবৃদ্ধি মূলধন বলতে পারি। তবে আমার কাছে প্রশ্নে যদি মুনাফা জানতে চাইতো, চক্রবৃদ্ধি মুনাফা জানতে চাইতো, তাহলে আমি এই যে 726 এটা তো চক্রবৃদ্ধি মূলধন, তার থেকে আসল ছিল 600 টাকা, বাদ দিয়ে দিতাম, বাদ দিলে আমার 126 টাকা আসতো চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 726। আপনি কি ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবেন। ভেরি গুড। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। বাকিরা মানে বাকি কাজ আপনাদের, বাসা বসে বসে প্র্যাকটিস করেন। খোদা হাফেজ, সালাম আলাইকুম।